রহিম চাচা, রহিম চাচা, কোথায় আপনি? এখনই আমার সামনে আসুন। হঠাৎ করে এই নিস্তব্ধ বাড়িতে এমন বাঘের গর্জনের মতো অয়নের বলা ডাকে পুরো বাড়ি যেন কেঁপে উঠল। রহিম চাচা কোথা থেকে যেন দৌড়ে চলে আসলেন এবং অয়নের সামনে এসে হাঁপাতে হাঁপাতে খুব নিচু গলায় শান্তভাবে বললেন, কি হয়েছে বাবা? এইভাবে ডাকছো কেন? কোনো সমস্যা? জাস্ট 2 মিনিট সময় দিচ্ছি। 2 মিনিটের মধ্যে আমি আমার রুম থেকে এসব আবর্জনা ক্লিন দেখতে চাই। আমি কি বোঝাতে পেরেছি? সব আবর্জনা। অয়নের এমন ভয়ঙ্কর আদেশে রহিম চাচা কাঁপতে কাঁপতে সামনের দিকে তাকিয়ে দেখেন বিভিন্ন সব দামি দামি বাহারি ফুল দিয়ে সাজানো অয়নের দামি খাটের উপরে বসে আছে অয়নের সদ্য বিবাহিতা স্ত্রী নীলা। ইতিমধ্যে নীলাও ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। রহিম চাচা এখন কি বলবেন কিছু বুঝে উঠতে পারছিলেন না। অয়ন যে কেন হুট করে এমনটা রেগে গেল তাও তার জানা নেই। অয়ন কেন এমনটা করছে কেউ বুঝতে পারছে না। কিন্তু অয়ন যেহেতু একবার বলেছে, সে তো অয়নের কথা মতো কাজ না করলে এখনই এই বাড়িতে আগুন ধরিয়ে দেবে। এই ছেলেটার জেদ সম্পর্কে তার খুব ভালো ধারণা রয়েছে। তাই সে আর কোনো রিস্ক না নিয়ে তাড়াতাড়ি সার্ভেন্টদের ডেকে অয়নের খাটের ফুলগুলো সরিয়ে দিতে বলল। এমন সময় অয়ন আবারও কর্কশ গলায় বলে উঠল, চাচা, আমি কি আপনাকে বোঝাতে পারিনি, নাকি আপনি বুঝতে পারেননি? আমি বলেছি সব আবর্জনা, আপনি আপনি শুধু ফুল কেন নিয়ে যাচ্ছেন? কিন্তু বাবা, তুমি কি ভুলে যাচ্ছ? উনি তো তোমার সদ্য বিবাহিত স্ত্রী। বিবাহিত স্ত্রী? হাউ ফানি। চাচা, আপনি কি পাগল হয়ে গিয়েছেন? যার তার কি ক্ষমতা আছে যে এই অয়ন চৌধুরীর স্ত্রী হওয়ার? আমি তো আপনাকে বিয়ে করতে আসিনি। আপনি নিজে গিয়েছিলেন আমাকে বিয়ে করতে। তাহলে কেন আপনি আমাকে এমনভাবে অপমান করছেন? রহিম চাচাও অয়নের কথোপকথনের মাঝে হুট করে নীলা খাট থেকে নেমে এসে অয়নের সামনে দাঁড়ায়। যখন নীলাকে বারবার অপমান করে কথা বলছিল অয়ন, তখন নীলা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে প্রচণ্ড রাগে কাঁপতে কাঁপতে সামনে এসে দাঁড়ালো। এতক্ষণ তার মধ্যে ভয় কাজ করছিল, কিন্তু প্রতিনিয়ত তাকে যখন অপমান করা হয় তখন সে আর সেটা মেনে নিতে পারে না। রেগে গিয়ে কথাগুলো বলে ফেলে সে। আমি যার তার সঙ্গে কথা বলি না। আর আপনার সাহস কী করে হলো আমার সঙ্গে এভাবে উঁচু গলায় কথা বলার? আর একদিন যদি এই দুঃসাহস আমার সামনে দেখেছেন, তাহলে আপনার কলিজা টান দিয়ে আমি ছিঁড়ে ফেলবো। অয়নের বলছি, কথা শুনে আর সবাই একদম কাছে ভয় আসবেন পেয়ে না। দ্রুত দূরে থাকুন ঘর আমার থেকে থেকে। বেরিয়ে গেল। আপনার সমস্যা কি? অয়ন হ্যাঁ? নীলাকেও কেন আমাকে বেরিয়ে এভাবে যাওয়ার হেনস্থা কথা করছেন? বললেও নীলা মনে মনে ভয় পেলেও সে মুখে তা প্রকাশ করল না। সে ঠাই সেখানে দাঁড়িয়ে রইল। নীলাকে দাঁড়িয়ে থাকতে দেখে অয়ন চোখ মুখ কুঁচকে সন্দেহী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। কি ভেবেছেন আমি আপনার কথায় ভয় পেয়ে চলে যাব? কখনোই না। নীলার এমন সাহসী কথা শুনে অয়ন চুপ করে কিছুক্ষণ ভাবল কিভাবে এই মেয়েকে শিক্ষা দেয়া যায়। এরপর সে কিছুক্ষণ রহস্যময় হাসি দিয়ে নীলার দিকে এগিয়ে যেতে থাকে। হঠাৎ করে অয়নকে নিজের দিকে আসতে দেখে নীলা ঢোক গিলল। ভেতরে ভয় কাজ করলেও সে পেছাতে শুরু করলো। কেন নীলা, বুঝাচ্ছ কেন? একটু আগে তো বাঘিনীর মতো গর্জন করেছিলে, এখন কি বিড়ালের মতো থরথর করে কাঁপছ? অয়ন এক পা করে নীলার দিকে এগোতে থাকে। তার প্রতিটি পদক্ষেপের সাথে সাথে বুটের শব্দ যেন এই নিস্তব্ধ ঘরে এক বিভীষিকা তৈরি করছিল। নীলা দেয়ালের সাথে মিশে পেছাতে পেছাতে অয়নকে লক্ষ্য করছিল। অয়ন যত কাছে আসছে তার গলার স্বর আর চোখের তীব্রতা নীলার কাছে ভীষণ পরিচিত ঠেকছে। এই শীতলতা, এই কণ্ঠের ধার কোথাও যেন খুব গভীরভাবে চেনা। নীলার শরীরের লোম খাড়া হয়ে যাচ্ছিল এক অজানা আশঙ্কায়। অয়ন একদম নীলার নিঃশ্বাস ছোঁয়া দূরত্বে এসে দাঁড়ালো। তার গায়ের দামি পারফিউমের গন্ধ নীলার নাকে লাগছে, কিন্তু সেই ঘ্রাণে কোনো মাদকতা নেই, আছে এক বিষাক্ত প্রতিশোধের ছোঁয়া। নীলা ভয়ের চরম সীমায় পৌঁছে যায়। অয়ন যখন তার চিবুক স্পর্শ করতে হাত বাড়ালো, তখন নীলা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সে নিজের 2 হাত দিয়ে সর্বশক্তি প্রয়োগ করে অয়নকে
সজোরে একটা ধাক্কা মারে। অয়ন মোটেও প্রস্তুত ছিল না এই আক্রমণের জন্য। সে টাল সামলাতে না পেরে পেছাতে গিয়ে জানালার ভারী ভেলভেটের পর্দার উপর গিয়ে আছড়ে পড়ে। অয়ন পর্দাটা আঁকড়ে ধরে নিজেকে সামলাতে চাইলেও তার হাতের ঘড়ির বেল্ট পর্দার কারুকাজে আটকে যায়। অয়নের বিশাল শরীরের ভার সইতে না পেরে জানালার পর্দাটা ক্যাচক্যাচ শব্দে ছিঁড়ে সরাসরি মেঝের কার্পেটে আছড়ে পড়ে। পর্দাটা সরে যেতেই বাইরের মেঘাচ্ছন্ন আকাশ চেরা বিদ্যুতের তীব্র ঝলকানি আর রাস্তার হাই ভোল্টেজ ল্যাম্পপোস্টের সাদা আলো সরাসরি অয়নের মুখে এসে পড়ে। এতক্ষণ ঘরের আবছা অন্ধকারে অয়নকে একটা ধোঁয়াশা লাগছিল নীলার কাছে, কিন্তু এখন আলোতে অয়নের প্রতিটি রেখা স্পষ্ট হতে নীলা পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। 5 বছর আগের সেই মুখ, সেই জেদি চিবুক আর একজোড়া অভিশপ্ত চোখ তার সামনে দাঁড়িয়ে আছে। যে মানুষটাকে সে নিজের হাতে ধ্বংস করে জেলের ঘানি টানতে পাঠিয়েছিল, সে আজ এক রাজকীয় আভিজাত্য নিয়ে তার সামনে দণ্ডায়মান। তুমি অয়ন, তুমি এখানে? তুমি না তখন? কি হলো আমার রাজকুমারী, কথা আটকে যাচ্ছে কেন? তুমি না কি বলতে চেয়েছিলে? আমি না তখন জেলে ছিলাম? এটাই তো, এই তো দেখো, তোমার সে অভিশপ্ত অয়ন আজ তোমারই বাসর করে, তোমারই স্বামী হয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছে। অয়নের হাসির শব্দে যেন সারা বাড়িটা ব্যঙ্গ করছিল নীলাকে। সে তার গায়ের কুঁচকে যাওয়া দামি স্যুটটা ঝেড়ে ঠিক করতে করতে নীলার দিকে এক পৈশাচিক দৃষ্টিতে তাকালো। নীলার চোখের কোণে জল জমেছে ঠিকই, কিন্তু সেখানে ভয়ের চেয়েও বেশি কাজ করছে অবিশ্বাস্য বিস্ময়। সে কল্পনাও করতে পারেনি যে আজ যে সিইও অয়ন চৌধুরীর সাথে তার বিয়ে হয়েছে, সে আসলে তার জীবনের সেই অন্ধকার অতীত অয়ন আহমেদ। এটা অসম্ভব। তুমি তো জেলের ঘানি টানছিলে। তোমার তো কয়েক বছরের জেলে থাকার কথা ছিল। তুমি এই 5 বছরে এত বড় কোম্পানি, এত টাকা, এত ক্ষমতা পেলে কোথা থেকে? তুমি নিশ্চয়ই কোনো বড় ধরনের ক্রাইম করে আজ এই পর্যায়ে এসেছো। অয়ন নীলার খুব কাছে এসে দাঁতে দাঁত চেপে। ক্রাইম? বাহ, যে মেয়েটা আমাকে মিথ্যা খুনের মামলায় ফাঁসিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছিল তার মুখে ক্রাইমের কথা মানায় না নীলা। তুমি তো চেয়েছিলে আমি জেলেই পচে মরি, কিন্তু ভাগ্য দেখো, যে কারাগার তুমি আমার জন্য সাজিয়েছিলে সেই কারাগারেই আমাকে ইস্পাত বানিয়ে দিয়েছে। আজ আমি অয়ন চৌধুরী, যার ইশারায় তোমার বাবার মতো শত শত বিজনেসম্যানের ভাগ্য নির্ধারিত হয়। অয়ন এক ঝটকায় নীলার গলার কাছে ঝুলে থাকা ভারী নেকলেসটা টেনে ধরল। নীলার যন্ত্রণায় কোকিয়ে উঠল। অয়নের চোখে তখন প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। তার হাতের ছোঁয়া নীলার চামড়ায় আগুনের মতো লাগছে। 5 বছর আগের প্রেম আজ এক ভয়াবহ ঘৃণায় রূপান্তর হয়েছে, যা নীলা স্পষ্ট বুঝতে পারছে। আমার ছেড়ে দাও অয়ন, কেন করছো এসব? পুরনো কথা ভুলে যাও। আমি জানতাম না তুমি সেই অয়ন চৌধুরী। জানলে আমি মরে গেলেও এই বিয়ে করতাম না। ভুলে যাব? তুমি কি জানো সেই জেলের প্রতিটা রাত আমি কিভাবে কাটিয়েছি? প্রতিটা সেকেন্ড তোমার দেওয়া সে অপমানের কথা মনে করে আমি নিজেকে তৈরি করেছি। তুমি যখন আজ তোমার বাবার সম্মান বাঁচাতে আমার সাথে বিয়ের পিড়িতে বসলে, তখন আমি পর্দার আড়াল থেকে হাসছিলাম, কারণ আমি জানতাম এটাই তোমার সব থেকে বড় শাস্তি হবে। আজ থেকে তুমি এই বাড়ির রাজরানী নও নীলা, আজ থেকে তুমি আমার কেন একজন বান্দি। অয়ন নীলার গলার নেকলেসটা এক টানে ছিঁড়ে মেঝের উপর ছুঁড়ে মারল। পাথরের গাঁথার নেকলেসটা ভেঙে চুরমার হয়ে গেল। অয়ন নীলার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, এখন তো কেবল পর্দা সরেছে নীলা, আসল খেলা তো কেবল শুরু হলো। বাসর রাতের উপহার হিসেবে আমার প্রতিশোধের প্রথম কিস্তিটা তুমি এখনই গ্রহণ করো। এই বলে অয়ন সজোরে ঘরের দরজাটা লাথি দিয়ে বন্ধ করে দিল। কেন কাঁদছো নীলা? এই কান্না তো অনেক আগেই তোমার চোখে আসা উচিত ছিল। যেদিন আমাকে হাজতের পেছনে পাঠিয়ে তুমি তোমার অট্টহাসিতে মেতেছিলে, সেদিন কি একবার ভেবেছিল অয়ন ফিরে আসবে? অয়নের কণ্ঠস্বর এখন আর গর্জনে সীমাবদ্ধ নেই, বরং তাতে মিশে আছে এক হিমশীতল ঘৃণা। সে ধীর স্থিরভাবে নিজের গায়ের শার্টের বোতামগুলো খুলতে শুরু করলো। তার শান্ত চাহনি নীলার বুকে তীরের মতো বিচ্ছে। নীলা দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে মেঝের দিকে তাকিয়েছিল।
তার কান্নার শব্দ এখন ফোঁপানিতে রূপ নিচ্ছে। অয়ন এগিয়ে এসে নীলার অবিন্যস্ত চুলের মুঠি শক্ত করে ধরল। নীলা যন্ত্রণায় কোকিয়ে উঠে অয়নের চোখের দিকে তাকালো। অয়ন, দোহাই তোমার, চুলটা ছাড়ো, খুব লাগছে আমার। তুমি এমন পশু কবে থেকে হলে? অয়ন নীলার আর্জি শুনল না, বরং চুলের মুঠি ধরে তার মুখটা নিজের মুখের একদম কাছে টেনে নিল। নীলার কপালে ঘাম জমছে আর অয়নের চোখের মনিতে জ্বলছে এক আদিম প্রতিহিংসা। অয়ন নীলার মুখের দিকে তাকিয়ে এক পৈশাচিক তৃপ্তিতে হাসল। যেদিন থেকে তুমি আমাকে পশুর মতো খাঁচায় বন্দি করেছিলে, মনে পড়ে নীলা? সে বৃষ্টির রাত আমি তোমার পায়ে ধরে কাঁদছিলাম, বলছিলাম আমি নির্দোষ, কিন্তু তুমি এক পলকও তাকাওনি। আজ কেন আমি দয়া করব? আজ তো আমার অধিকার খাটানোর রাত। অয়ন এক ঝটকায় নীলাকে বিছানায় ছুঁড়ে মারল। নীলা নিজেকে সামলে নিয়ে পালানোর চেষ্টা করতেই অয়ন বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে তার দুই হাত চেপে ধরল। অয়নের হাতের চাপে নীলার নরম কবজিতে কালশিটে দাগ পড়ে যাচ্ছিল। নীলা ছটফট করছিল, কিন্তু অয়নের ইস্পাতের মতো কঠিন শরীরের নিচে সে এক অসহায় বালিকা মাত্র। অয়ন তার শরীরের সর্বশক্তি দিয়ে নীলার নড়াচড়া বন্ধ করে দিল। ছাড়ো আমায়। তুমি আমার স্বামী হতে পারো, কিন্তু আমার শরীরের উপর তোমার কোনো অধিকার নেই। আমি তোমাকে ঘৃণা করি অয়ন, ঘৃণা করি। ঘৃণা? ওই ঘৃণাটাই তো আমার শক্তি নীলা। তুমি ভালোবাসলে হয়তো আমি দুর্বল হয়ে যেতাম, কিন্তু তোমার এই ঘৃণা আমাকে মনে করিয়ে দেয় তুমি আমার সাথে কি করছিলে। আর অধিকারের কথা বলছো? এই অয়ন চৌধুরী যা একবার নিজের করে নেই, তার উপর আর কারো হুকুম চলে না। তোমার বাবা তোমাকে আমার কাছে সঁপে দিয়ে তার ঋণ শোধ করেছেন। এখন তুমি আমার ব্যক্তিগত সম্পত্তি। অয়ন নীলার কানের লতিতে দাঁত দিয়ে সজোরে কামড় বসালো। যন্ত্রণায় নীলার মুখ দিয়ে এক বুক ফাটা আর্তনাদ বেরিয়ে এলো। অয়ন আজ কোনো নিয়ম মানছে না। সে যেন এক ক্ষুধার্ত শিকারী যে তার শিকারকে তিলে তিলে শেষ করতে চায়। নীলার সাজানো শাড়ির আঁচলটা অয়ন অবজ্ঞায় সরিয়ে দিল। যন্ত্রণায় নীলার চোখের পানিতে বালিশ ভিজে একাকার হয়ে যাচ্ছে। সেই ভেজা বালিশে মুখ গুজে নীলা বাঁচার চেষ্টা করছিল, কিন্তু অয়ন তাকে এক মুহূর্তের জন্য রেহাই দিচ্ছে না। তুমি আমাকে মেরে ফেলো অয়ন, এভাবে তিলে তিলে শেষ না করে একেবারে মেরে ফেলো। আমি আর পারছি না। অয়ন নীলার গলার কাছে থাকা সোনার হারটা ছিঁড়ে ফেলল, যার ধারালো টানে নীলার ঘাড়ের নরম চামড়া ছেলে রক্ত বের হতে শুরু করলো। রক্তের সেই লাল আভা দেখে অয়নের চোখে এক অদ্ভুত উন্মাদনা খেলে গেল। সে নীলার হাত দুটো মাথার উপর শক্ত করে ধরে নিজের শরীরের সমস্ত চেয়ে তার আক্রোশ তার উপর উগরে দিতে লাগলো। নীলার আর্তনাদ এই বিশাল ঘরের দেয়াল ভেদ করে বাইরে যাওয়ার ক্ষমতা রাখত না, কারণ বাইরের কালবৈশাখী ঝড়ের শব্দ সব ঢেকে দিচ্ছিল। এত সহজে মুক্তি দেব না নীলা। মরতে চাইলেও কি মরা যায়? আমি 5 বছর প্রতিটা দিন মরেছি। আজ থেকে মরণ যন্ত্রণার ভাগিদার তুমিও হবে। আজ সারা রাত এই গড় থেকে শুধু তোমার কান্নার আওয়াজ বের হবে, কিন্তু কেউ তোমাকে বাঁচাতে আসবে না, কারণ এই প্রাসাদের দেয়ালগুলো জানে আজ অয়নের প্রতিশোধের রাত। নীলা আর কোনো কথা বলার শক্তি পেল না। তার শরীর আর মন দুটোই আজ অয়নের অমানবিক অত্যাচারে ক্ষতবিক্ষত। অয়ন তাকে পিষে ফেলছে নিজের পাশবিক শক্তিতে। নীলার চোখের পানিতে বালিশের কভারটা ভিজে সপসপ করছে, কিন্তু অয়নের হৃদয়ে সেই পানির এক ফোঁটাও পৌঁছালো না। অয়ন নীলার ফ্যাকাশে হয়ে যাওয়া ঠোঁটে নিজের বিষাক্ত জয়ধ্বনি এঁকে দিল। এটা তো মাত্র প্রথম ধাপ নীলা। ভোরের আলো ফুটলে দেখবে পৃথিবীর রং কতটা বদলে গেছে। তোমার অহংকার, তোমার রূপ, সব আমি এই ঘরে ধুলোয় মিশিয়ে দেব। সারা রাত ধরে চলল এই নরকীয় তাণ্ডব। অয়ন তার ক্ষমতার দম্ভ আর শরীরের তেজ দিয়ে নীলাকে এক নিস্তেজ বস্তুতে পরিণত করল। নীলা একসময় জ্ঞান হারিয়ে ফেলল, কিন্তু অয়নের হিংস্রতা যেন তখনও শান্ত হয়নি। সে নিস্তেজ নীলার দিকে তাকিয়ে শেষবারের মতো বিড়বিড় করে বলল, স্বাগতম নীলা চৌধুরী, নরকের দুয়ারে তোমাকে স্বাগতম। ভোরের আলো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকতেই নীলার জ্ঞান ফিরল। সারা শরীর বিষিয়ে আছে তার। মনে হচ্ছে
হাড়গুলোকেও ভেঙে গুঁড়ো করে দিয়েছে। মেঝের কার্পেটে ছড়িয়ে ছিটে আছে তার কাল রাতের বিয়ের গহনা আর ছিঁড়ে ফেলা শাড়ির অংশগুলো। নীলা নিজেকে গুটিয়ে নিয়ে বিছানার এক কোণে কুঁকড়ে পড়ে রইল। তার চোখ দুটি ফুলে লাল হয়ে আছে। ঠিক তখনই বাথরুম থেকে ধীর পায়ে বেরিয়ে এলো অয়ন। তার পরনে সিল্কের একটা কালো রব, ভেজা চুলগুলো কপালে এসে পড়ছে। তার চোখে মুখে কোনো অনুশোচনা নেই, বরং এক অদ্ভুত বিজয়ের দম্ভ আর অহংকার খেলা করছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে খুব শান্তিতে নিজের চুল ঠিক করতে লাগলো। কি হলো, এখনো মরার মতো পড়ে আছো কেন? কাল রাতের পর তো তোমার এই যন্ত্রণার অভ্যস্ত হয়ে যাওয়ার কথা। উঠো, এই বাড়িতে অলস আর অকর্মণ্যদের কোনো জায়গা নেই। তুমি কি সত্যি মানুষ অয়ন? একটা পশুর চেয়েও তুমি আজ অদম হয়ে গেছো। আমার শরীরটা বিষিয়ে দিয়েছো তুমি। তোমার কি মনে হয় এসব অমানবিক কাজ করে তুমি খুব বড় কেউ হয়ে গেছো? নীলা কথাগুলো বলতে গিয়ে যন্ত্রণায় কুঁকড়ে গেল। অয়ন আয়নার সামনে থেকে ঘুরে দাঁড়ালো। তার ঠোঁটের কোণে এক তাচ্ছিল্যর হাসি। সে ধীর পায়ে নীলার দিকে এগিয়ে এলো। তার প্রতিটি পদক্ষেপ যেন দম্ভ ঝরে পড়ছে। মহান হওয়ার শখ আমার কোনোদিন ছিল না নীলা। আমার শখ ছিল তোমায় দেখা, ঠিক এই অবস্থায়, এই বিধ্বস্ত আর ধুলোয় মিশে যাওয়া অবস্থায়। আজ একবার সাহস করে আয়নায় নিজের চেহারাটা দেখো তো। তোমার সেই রূপের আর আভিজাত্যের অহংকার আজ কোথায় গেল? কাল রাতে তো আমার পায়ে লুটিয়ে পড়লে, অনেক তো মুক্তি চাইলে, কিন্তু আমি কি ছেড়েছি? একদম না। কারণ অয়ন চৌধুরীকে কষ্ট দেওয়ার মাসুল এইটুকুতেই শেষ হয় না। তুমি আমার বাবাকে ঠকিয়েছো। তুমি আমাকে দিনের আলোতে সবার সামনে কিনে এনেছো, কিন্তু আমার আত্মাকে তুমি কোনো দিন কিনতে পারবে না অয়ন। আমি তোমাকে ঘৃণা করি। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকে ঘৃণা করি। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকে ঘৃণা করে যাব। নীলার এই কথা শুনে অয়ন হুট করে নিচু হয়ে নীলার চিবুকটা শক্ত করে চেপে ধরল। তার হাতের আঙুলগুলো নীলার চোয়ালে দেবে যাচ্ছিল। অয়ন তার চোখের মনিতে এক তীব্র আক্রোশ নিয়ে নীলার দিকে তাকিয়ে রইল। বাহ, এখনো এত তেজ তোমার ভিতরে। তোমার এই ঘৃণাটাই তো আমাকে বেঁচে থাকার রসদ যোগায় নিলাম। আত্মার কথা আমার সামনে বলবে না। ওসব ডিকশনারির শব্দ আমার কানে যায় না। তোমার এই আত্মা, এই শরীর সবই এখন আমার কেনা গোলাম। তুমি আজ থেকে এই ঘরের বাইরে বের হবে না। আমার যখন ইচ্ছে হবে আমি এখানে আসবো, আর তুমি ঠিক কাল রাতের মতো আমার সামনে নিজেকে সঁপে দেবে। এটাই তোমার বর্তমান পরিচয় এবং নিয়তি। কেন করছো এমন? আমি তো ভুল করেছিলাম। আবেগের বশে তোমাকে জেলের দিকে ঠেলে দিয়েছিলাম, কিন্তু তার জন্য কি এই অমানবিক শাস্তি আমার প্রাপ্য? তুমি কি জানো কাল সারা রাত আমার উপর দিয়ে কি ঝড় গেছে? কতটা যন্ত্রণায় আমি কাতরেছি। অয়ন এক ঝটকায় নীলার মুখটা সরিয়ে দিল। সে দাঁড়িয়ে পকেটে হাত দিয়ে জানালার দিকে তাকালো। তার অবয়বে এক বিশাল ব্যক্তিত্ব ফুটে উঠলেও তাতে দয়ার কোনো ছিটে ফোঁটা ছিল না। তোমার যন্ত্রণার কথা আমাকে শুনিও না নীলা। 5 বছর আগে জেলের লোহার শিকড়ের পেছনে যখন আমি একা পড়ে থাকতাম, যখন শীতে আর ক্ষুধায় আমার শরীর কাঁপত, তখন আমার যন্ত্রণা বোঝার কেউ ছিল না। তুমি তখন অন্য কারো হাত ধরে বিলাসবহুল ক্যাফেতে বসে কফি খাচ্ছিলে। তোমার সেই প্রতিটি কফির চুমুক ছিল আমার কলিজায় এক একটি ছাবুকের আঘাত। আজ আমি শুধু সেই আঘাতগুলো সুদে আসলে ফেরত দিচ্ছি। মনে রেখো নীলা, তুমি আজ থেকে এই বাড়ির কোনো মালকিন নও। তুমি হলে এই 4 দেওয়ালে বন্দি এক কৃতদাসী মাত্র। আমি পালিয়ে যাব এখান থেকে। আমি সবাইকে জানাবো তুমি আমাকে জোর করে আটকে রেখেছো। আমি এই নরকে এক মুহূর্ত থাকবো না। নীলার এই অসহায় চিৎকার শুনে অয়ন খিলখিল করে হেসে উঠল। সে হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল এক ভয়ঙ্কর নিষ্ঠুরতা। সে নীলার সামনে ঝুঁকিয়ে এসে তার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। পালাবে? কোথায় পালাবে নীলা? তোমার বাবার কাছে, যিনি আমার ঋণের দায়ে এখন পথে বসার অপেক্ষায় আছেন? যাও, চলে যাও, কিন্তু মনে রেখো, তুমি এই গড় থেকে এক পা বের হলে পরের দিন সকালে তোমার বাবার লাশের খবর আসবে। আমি কি তোমাকে পরিষ্কার করে বোঝাতে পেরেছি? তোমার প্রতিটা পদক্ষেপ এখন আমার নিয়ন্ত্রণে। আমি চাইলে তোমাকে বাঁচাতে পারি, আবার চাইলে তিলে তিলে শেষ করতে পারি। তুমি
এতটা নিষ্ঠুর হতে পারো না অয়ন। আমাকে এভাবে মেরে ফেলো না। তার চেয়ে ভালো তুমি আমাকে একেবারে শেষ করে দাও। এইভাবে প্রতিনিয়ত অপমান আর অত্যাচার সইবার শক্তি আমার নেই। শক্তির কথা বলছো? শক্তি তো কেবল শুরু হলো নীলা। আজ থেকে এই বাড়ির সব ঝাড়ু দেওয়া থেকে শুরু করে কর্মচা সব নিজ কাজ তুমি করবে। আমি চাই আমার পায়ের নিচের ধুলো পরিষ্কার করতে করতে তোমার এই দামি নখগুলো ভেঙে যাক, তোমার এই কোমল হাতগুলো কাজ করতে করতে খসখস হয়ে যায়। আমি দেখতে চাই চৌধুরী বাড়ির রাজকন্যা কিভাবে আমার দাসীতে পরিণত হয়। তুমি এটা করতে পারো না। আমি তোমার স্ত্রী, আইনত আমি তোমার সমান অধিকার রাখি। তুমি আমাকে এভাবে কাজ করাতে পারো না। এই দাগটা দেখছো? তোমার গলায় আমি যে চিহ্ন এঁকে দিয়েছি সেটা হলো আমার মালিকানার সিল। আইন, যে আইন টাকার কাছে বিক্রি হয় সে আইন দিয়ে আমাকে ভয় দেখিও না। আজ থেকে তুমি কেবল অয়নের লালসার শিকার এবং তার অপমানের পাত্রী। যাও এখন মেঝে থেকেও ওই ভাঙা গহনাগুলো কুড়িয়ে নাও। আমি 1 ঘন্টা পর ফিরবো, তখন যেন এই ঘর আয়নার মতো পরিষ্কার থাকে, নতুবা কাল রাতের চেয়েও ভয়াবহ কিছু তোমার জন্য অপেক্ষা করছে। অয়ন তার দামি পারফিউমটা মেখে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। তার হাঁটার ভঙ্গিতে ছিল এক চরম আভিজাত্য এবং তাচ্ছিল্য। যাওয়ার সময় দরজাটা বাইরে থেকে ভারী তালা দিয়ে আটকে দেওয়ার শব্দ নীলার কানে তীরের মতো বিঁধল। নীলা কুঁকড়ে যাওয়া অবস্থায় মেঝের ওপর পড়ে রইল। তার কান্নায় আজ আর কোনো শব্দ নেই, আছে কেবল এক গভীর হাহাকার। অয়নের প্রতিটি কথা তাকে যেন জ্যান্ত কবর দিয়ে যাচ্ছে। কি হলো? মেঝেতে এখনো পানির দাগ লেগে আছে কেন? তুমি কি চাও আজ সারা রাত তোমাকে এই বেজে মেঝেতে শুয়ে রাখি? আমার কথার অবাধ্য হওয়ার ফল কাল রাতে পাওনি? অয়ন ড্রয়িং রুমের সোফায় পা তুলে বসে আছে, তার হাতে 1 কাপ গরম কফি। নীলা গত 3 ঘন্টা ধরে বিশালী ড্রয়িং রুমের মেঝে পরিষ্কার করছে। তার পরনের দামে সিল্কের শাড়িটা এখন ধুলোয় ধূসর, হাত দুটো ডিটারজেন্টের পানিতে ভিজে কুঁচকে গেছে। অয়ন কফির কাপটা অর্ধেক খেয়ে বাকিটা ছুঁড়ে মারল নীলার পরিষ্কার করা মেঝের ওপর। মুহূর্তেই সাদা মার্বেল পাথরটা কালচে দাগে ভরে গেল। আপনি মাত্রই দেখলেন আমি এটা পরিষ্কার করলাম, কেন বারবার এমন করছেন? আমি তো আপনার সব কথাই মেনে চলছি। কণ্ঠস্বর নামিয়ে কথা বলো নীলা। বলে যাওয়া না আমি তোমার মালিক। তুমি পরিষ্কার করেছো তো কি হয়েছে? আমি আবারও নোংরা করব, তুমি আবারও পরিষ্কার করবে, এটাই তোমার কাজ। যাও এখন এই কফির দাগ মুছে ফেলো। আর হ্যাঁ, পরিষ্কার করবে কাপড় দিয়ে নয়, তোমার এই দামি শাড়ির আঁচল দিয়ে। আমি দেখতে চাই তোমার অহংকার কতটা নিচে নামতে পারে। অয়নের এই অমানবিক আদেশ শুনে নীলা এক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ ফেটে জল আসতে চাইল, কিন্তু সে তাতে দাঁত চেপে চোখের জল আটকে ফেলল। সে জানে সে কাঁদলে অয়ন আরও বেশি আনন্দ পায়। নীলা কোনো প্রতিবাদ করল না, কোনো চিৎকার করল না। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে নিজের শাড়ির আঁচল দিয়ে মেঝের সেই গরম কফি মুছতে শুরু করলো। নীলার এই নিস্তব্ধতা অয়নকে ভেতরে ভেতরে জ্বালিয়ে দিচ্ছিল। সে ভেবেছিল নীলা চিৎকার করবে, পায়ে ধরে ক্ষমা চাইবে, কিংবা পালানোর চেষ্টা করবে, কিন্তু নীলা যেন এক জীবন্ত লাশে পরিণত হয়েছে। কি ব্যাপার, মুখ দিয়ে কোনো রানেই কেন? ভাবছো এভাবে ছোপ থেকে আমার হাত থেকে রেহাই পাবে? একদম না। শোনো, আজ রাতে আমাদের কোম্পানির সাকসেস পার্টি আছে, অনেক গেস্ট আসবে, তুমি সেখানে যাবে। তবে স্ত্রী হিসেবে নয়, তুমি সার্ভেন্ট হিসেবে মিলে সবাইকে ড্রিঙ্ক সার্ভ করবে। আমি চাই সবাই দেখুক রাজকন্যা নীলা আজ আমার বাড়ির পরিচারিকা। যা বলবেন তাই হবে। আপনার যদি এতেই শান্তি হয় আমি তাই করব। আমার তো এখন আর হারানোর কিচ্ছু নেই। আপনি আমার শরীরকে নীল করেছেন, মনকে ভেঙেছেন, এখন সম্মানটুকু নিতে চান, নিন, আমি বাধা দিব না। নীলা শান্তভাবে কাজ শেষ করে উঠে দাঁড়ালো। অয়ন রাগে সোফা থেকে উঠে দাঁড়িয়ে নীলার চুলের মুঠি ধরে নিজের দিকে টেনে আনলো। নীলার মুখটা যন্ত্রণায় কুঁচকে গেলেও সে একটা শব্দ করল না। অয়ন নীলার চোখে চোখ রেখে তার পৈশাচিক আক্রোশ ছাড়তে লাগলো। এই যে তুমি পাথরের মতো হয়ে আছো, এটি আমার সহ্য হচ্ছে না নীলা। কেন তুমি পালাচ্ছ না? কেন তুমি বিষ খেয়ে মরছো না? আমি তোমাকে তিলে তিলে শেষ করতে চাইছি, আর তুমি দিব্যি সব সহ্য করে নিচ্ছ। তোমার এই ধৈর্য আমি ভেঙে গুড় করে দেবো। আজ রাতে গেস্টদের সামনে যখন আমি তোমাকে অপমান করব, তখন দেখি তোমার এই ধৈর্য কোথায় থাকে। আমি আপনাকে জেলে পাঠিয়েছিলাম 5 বছরের জন্য,
কিন্তু আমি নিজেকে জেল বন্দি করে নিয়েছি সারা জীবনের জন্য। আপনি যত খুশি অত্যাচার করুন অয়ন, আমি এখান থেকে কোথাও যাব না। আপনি আমাকে যে নরকে ফেলেছেন সেই নরকেই আমি আপনার ছায়া হয়ে থাকবো। পালানোর পথ তো আপনিই বন্ধ করেছেন। এখন সহ্য করা ছাড়া আমার আর কিচ্ছু করার আছে? অয়ন রাগে নীলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নীলা গিয়ে পাশের টেবিলের কোণায় ধাক্কা খেল। তার কপাল কেটে রক্ত ঝরতে শুরু করলো, কিন্তু নীলা সেই রক্ত মুছল না, বরং একইভাবে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। অয়ন বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। তার দম্ভ আজ যেন নীলার এই অসীম সহ্য শক্তির কাছে কিছুটা হলেও থমকে যাচ্ছে। সে চাচ্ছে নীলা তাকে ঘৃণা করুক, তার সাথে লড়াই করুক, কিন্তু নীলার এই নির্বাক আত্মসমর্পণ অয়নকে আরো বেশি হিংস্র করে তুলছে। তুমি আমাকে যত আঘাত করবে অয়ন, আমি ততই পাথর হয়ে যাব। তুমি আমার কান্না দেখতে চাও, কিন্তু আমি তোমাকে আর এক ফোঁটাও জল দিব না। এই নরকে তোমার দম্ভ চূর্ণ হবে একদিন। সারাদিন নীলাকে দিয়ে অমানসিক খাটুনি খাটানো হলো, কখনো বাগান পরিষ্কার করা, কখনো রান্নাঘরের ভারী কাজ। অয়ন বারবার উকি দিয়ে দেখছিল নীলার অবস্থা। নীলা ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এবং রক্তাক্ত, তবুও সে কাজ করে যাচ্ছে। অয়ন মাঝে মধ্যে অকারণে তাকে চড় মারছে, গালিগালাজ করছে, কিন্তু নীলা যেন এক অভূত বালিকার মতো সব মুখ বুজে শুয়ে যাচ্ছে। রাত বাড়ার সাথে সাথে অয়নের অত্যাচারের মাত্রা আরও বীভৎস হয়ে উঠল। সে নীলাকে নিয়ে ড্রয়িং রুমের পার্টিতে যাওয়ার প্রস্তুতি নিতে বলল, যেখানে শুরু হবে অপমানের এক নতুন অধ্যায়। এখনও রেডি হওনি কেন? তোমাকে না বলেছিলাম আধ ঘন্টার মধ্যে নিচে নামতে, নাকি আমার আদেশ অমান্য করে নতুন কোনো ফোন দিয়ে আসছো? অয়ন বেডরুমে ঢুকে নীলার দিকে জ্বলন্ত চোখে তাকালো। নীলা মেঝেতে বসেছিল, তার কপালে জমাট বাঁধা রক্ত। অয়নের হুকুমে সে একটা সাদামাটা সুতির শাড়ি পরেছে, চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। অয়ন গটগট করে এগিয়ে এসে নীলার বাহু চেপে ধরে তাকে দাঁড় করালো। অয়নের পরনে এখন কোটি টাকার দামি ব্ল্যাক ট্যাক্সিডো, কবজিতে রোলেক্স, পুরো শরীর থেকে আভিজাত্য আর ক্ষমতার সুবাস বেরোচ্ছে। সে নীলাকে টেনে আয়নার সামনে নিয়ে দাঁড় করালো। দেখো নিজেকে এই বিধ্বস্ত চেহারা নিয়েই আজ তুমি আমার সাথে পার্টিতে যাবে। আমি চাই লোকে দেখুক যে নীলা চৌধুরী এক সময় ধম্বে মারিতে পা ফেলতো না, আজ তার অবস্থা কি। যাও, চোখে একটু কাজল দিয়ে নাও, তোমার চোখের শূন্যতা আরও বেশি করে ফুটে ওঠে। আজ রাতে তোমাকে অনেক মানুষের সামনে দাঁড়াতে হবে। নীলা কোনো প্রতিবাদ করল না, সে যান্ত্রিকভাবে চোখে কাজল দিয়ে নিল। অয়ন তাকে এক প্রকার টেনে হিঁচড়ে নিচের বিশাল হলরুমে নিয়ে গেল। হলরুমটি আজ আলোয় ঝলমল করছে। দেশের নামি দামি সব শিল্পপতি, আমলা আর বিজনেস টাইকুনরা সেখানে উপস্থিত। অয়ন যখন নীলাকে নিয়ে সিঁড়ি দিয়ে নামছিল, তখন পুরো হলরুমে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। সবাই অয়নকে দেখে মাথা নিচু করে সম্মান জানাচ্ছে। নীলা লক্ষ্য করলো, যেসব ব্যবসায়ীদের সামনে তার বাবা একসময় বুক ফুলিয়ে চলতেন, তারা আজ অয়নকে দেখে ভয়ে কাঁপাকাঁপি করছে। কেউ কেউ অয়নের সাথে কথা বলতে এসে তোতলাচ্ছে। অয়নের হাতের ইশারায় কোটি কোটি টাকার ডিল হচ্ছে মুহূর্তের মধ্যে। এ কি সেই অয়ন যাকে আমি হাজতে পাঠিয়েছিলাম? মানুষ এতটা ক্ষমতাধর কিভাবে হতে পারে মাত্র কয়েক বছরে? অয়ন একদল বিজনেস ম্যাগনেটের সামনে গিয়ে দাঁড়ালো। তারা সবাই অয়নকে ঘিরে ধরল এবং তাকে তোষামত করতে লাগলো। অয়ন নীলার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল, তারপর উপস্থিত সবার দিকে তাকিয়ে উঁচু গলায় বলতে শুরু করলো, জেন্টলম্যান, আপনারা নিশ্চয়ই ভাবছেন এই মেয়েটিকে একে চেনা চেনা লাগছে। পরিচয় করে দিই, ইনি বিখ্যাত চৌধুরী পরিবারের একমাত্র কন্যা নীলা চৌধুরী। আর বর্তমানে ইনি আমার বাড়ির একজন বিশেষ কর্মী। আজ তিনি আপনাদের ড্রিঙ্কস সার্ভ করবেন। নীলা, কি দেখছো? সেটা হাতে নাও। অয়নের এই কথাগুলো শুনে পুরো পার্টিতে কানাঘুষা শুরু হয়ে গেল। অনেকের চোখেই নীলার প্রতি করুণা, আবার অনেকের চোখে বিদ্রুপ। নীলা অপমানে নীল হয়ে গেল, তার হাত কাঁপছে, কিন্তু সে অয়নের চোখের দিকে তাকে বুঝতে পারল অস্বীকার করলে আজ তার বাবার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। নীলা নিচু হয়ে ট্রেটা তুলে নিল এবং একে একে সবার সামনে গিয়ে ড্রিঙ্কস অফার করতে লাগলো। অয়ন একপাশে দাঁড়িয়ে ড্রিঙ্কস হাতে নিয়ে তা উপভোগ করছিল। সে বারবার নীলাকে সবার সামনে তুচ্ছ তাচ্ছিল্য করছিল। নীলা,
ওদিকের গেস্টের গ্লাসটা খালি কেন? তোমার কি চোখের সমস্যা হচ্ছে নাকি? কাজ করতে না পারলে বলবে, বেতন কেটে নেব। নীলা যখন এক বিজনেস পার্টনারের সামনে ড্রিঙ্কস দিতে গেল, সে লোকটা একটু বেশি মাতাল ছিল। লোকটা নীলার হাত ধরে টান দিয়ে বলল, বাহ অয়ন সাহেব, এমন দামি সার্ভেন্ট তো আগে দেখিনি। অয়ন ভাই, এর এক রাতের জন্য কত দিতে হবে? আমি কিন্তু চড়া দাম দিতে রাজি। লোকটির কথা শেষ হওয়ার আগেই পুরো হলরুমের তাপমাত্রা যেন হিমাঙ্কে নেমে গেল। অয়নের হাতের গ্লাসটা সজোরে মেঝেতে আছড়ে পড়ল। কাঁচ ভাঙার শব্দে সবাই কেঁপে উঠল। অয়ন বাঘের মতো গর্জন করে লোকটির কলার চেপে ধরল। তার চোখ দিয়ে তখন যেন আগুনের গোল্লা বেরোচ্ছে। অয়নের এই ভয়ঙ্কর রূপ থেকে লোকটির নেশা এক মুহূর্তে ছুটে গেল। তোর সাহস কি করে হলো আমার অন্দরমহলের কাউকে নিয়ে এমন কুৎসিত কথা বলার? তুই কার সাথে কথা বলছিস সেটা কি ভুলে গেছিস? নীলা আমার বাড়ির কর্মী হতে পারে, আমার অপমানের পাত্র হতে পারে, কিন্তু সে আমার বিবাহিত স্ত্রী। আর অয়ন চৌধুরীর জিনিসের দিকে কেউ নজর দিলে তার চোখ আমি উপড়ে ফেলি, সেটা জানিস না? অয়ন লোকটিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল এবং তার বুকের ওপর পা দিয়ে দাঁড়ালো। লোকটির মুখ দিয়ে রক্ত বেরিয়ে এলো। অয়ন তার পকেট থেকে একটা চেক বই বের করে কয়েক কোটি টাকার একটা সংখ্যা লিখলো এবং লোকটির মুখের ওপর ছুঁড়ে মারল। এই নে তোর কোম্পানির শেয়ারের দাম, এখন থেকে তোর কোম্পানি আমার। আর 1 মিনিটের মধ্যে যদি তোকে এই সীমানায় দেখি, তবে তোর লাশ এখান থেকে বের হবে। গেট আউট। লোকটিকে সিকিউরিটিরা টেনে বের করে দিল। সবাই ভয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। অয়ন তখন নীলার দিকে ফিরল। নীলা ভয়ে জড়সড় হয়ে এক কোণে দাঁড়িয়ে কাঁপছিল। অয়ন ধীর পায়ে নীলার কাছে এগিয়ে এলো। সে নীলার বাহুটা শক্ত করে ধরল, যেন এখনই হাড় ভেঙে ফেলবে। কিন্তু তার চোখে সেই লোকটার প্রতি যে রাগ ছিল, তার চেয়েও বড় কোনো যন্ত্রণা খেলা করছিল। আমি তোমাকে অপমান করব, আমি তোমাকে নিচে নামাবো, কিন্তু আর কেউ যদি তোমাকে অপমান করার স্পর্ধা দেখায়, তবে দুনিয়া জ্বালিয়ে দেবো। মনে রেখো নীলা, তুমি আমার হাতের খেলনা হতে পারো, কিন্তু অন্য কারোর জন্য তুমি আগুন। যাও, আমার রুমের দিকে চলে যাও। আর এক মুহূর্তে এখানে থাকলে আমি হয়তো আজকে এই পার্টিটা শ্মশান বানিয়ে ফেলবো। তুমি আমাকে অপমান করছো, আবার তুমি আমাকে রক্ষা করছো। তুমি আসলে কি চাও অয়ন? আমি চাই তোমার চোখের প্রতিটা ফোঁটা পানির জন্য কেবল আমার দেওয়া অপমানের কারণে চড়ে, অন্য কারো কারণে নয়। কারণ তোমার উপর সমস্ত অধিকার কেবল আমার। এবার যাও। অয়ন নীলাকে প্রায় ধাক্কা দিয়ে সিঁড়ির দিকে পাঠিয়ে দিল। নীলা যখন ওপরে উঠছিল, সে পেছনে ফিরে অয়নকে দেখলো অয়ন একাই পুরো হলরুমের মাঝখানে রাজকীয়ভাবে দাঁড়িয়ে আছে। আর তাকে ঘিরে থাকা শত শত দামি মানুষগুলো ইঁদুরের মতো কুঁকড়ে আছে। নীলা বুঝতে পারল অয়ন যেমন নিষ্ঠুর, তেমনি ভয়ঙ্কর প্রোটেক্টিভ। অয়নের এই অদ্ভুত ব্যক্তিত্ব নীলার মনে এক অজানা ভীতি এবং একই সাথে এক রহস্যের জন্ম দিল। তোমার সাহস তো কম না নীলা, সবার সামনে ওভাবে কেন মূর্তির মতো দাঁড়িয়েছিলে? এই মাথালটা যখন তোমার হাত ধরলো, তখন কেন তুমি প্রতিবাদ করলে না? তুমি কি যাচ্ছিলে আমি সবার সামনে তামাশা হই, নাকি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলে? পার্টি সেই উত্তপ্ত পরিস্থিতির পর অয়ন নীলার হাত শক্ত করে ধরে টানতে টানতে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে এলো। অয়নের হাতের প্রতিটি আঙুল নীলার নরম চামড়ায় জাঁকিয়ে বসেছে, যেন সে আজ হাড় গুঁড়ো করে দেবে। অয়ন নীলাকে নিজের বেডরুমে এনে এক ঝটকায় ধাক্কা দিয়ে ভেতরে পাঠিয়ে দিল এবং সজোরে দরজাটা বন্ধ করে দিল। অয়ন রাগে গজগজ করতে করতে নিজের টাইটা টেনে খুলে মেঝেতে ছুঁড়ে মারল। সে ঘরময় পায়চারি করছে, যেন এক খাঁচাবন্দি ক্ষুধার্ত সিংহ। নীলা ঘরের কোণে স্থির হয়ে দাঁড়িয়ে শান্তভাবে অয়নকে লক্ষ্য করছিল। আজ অয়নের আচরণে সে এক বিচিত্র স্ববিরোধিতা খুঁজে পেয়েছে। যে অয়ন তাকে একটু আগে সবার সামনে পরিচারিকা বলে চরম অপমান করলো, সেই অয়নই আবার তার সম্মানে সামান্য আঁচ লাগায় পুরো রাজ্য জ্বালিয়ে দেওয়ার হুমকি দিল। নীলার ঠোঁটের কোণে হুট করেই এক চিলতে রহস্যময় হাসি ফুটে উঠল, যা অন্ধকারের মধ্যেও অয়নের নজর এড়ালো না। আপনি এত অস্থির হচ্ছেন কেন অয়ন সাহেব? আপনি তো আমাকে ঘৃণা করেন, প্রতি মুহূর্তে আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন। তবে অন্য কেউ আমাকে যাই বলুক বা আমার সাথে যাই করুক না কেন, আপনার তো তাতে খুশি হওয়ার কথা ছিল। কিন্তু আপনি তো আজ নিজের হাতে প্রমাণ করে দিলেন, আপনি মুখে আমাকে ঘৃণা করলেও এখনও আমার জন্য আপনার রক্ত টকবক করে ওঠে। আপনি আজও সহ্য করতে পারেন না অন্য কেউ আমাকে স্পর্শ করুক। নীলার এই সোজাসাপটা আর সাহসিকতা শুনে অয়ন মাঝপথে থমকে গেল। সে ধীর পায়ে নীলার খুব কাছে এসে তার চোখের দিকে
বিষাক্ত দৃষ্টিতে তাকালো। তবে সেই চোখের মণিতে এখন প্রতিশোধের চেয়েও বেশি এক গভীর হাহাকার আর অস্থিরতা লুকানো। অয়ন নীলার গলার সেই নীল হয়ে যাওয়া কালশিটে ডাক্তার দিকে তাকিয়ে হুট করে চুপ হয়ে গেল। তার চোল শক্ত হয়ে এলো। সে আলমারি থেকে একটা ফাইল বের করে সজোরে টেবিলের উপর আছড়ে ফেলল। তোমার এই ফালতু দর্শন নিজের কাছে জমিয়ে রাখো নীলা। অয়ন চৌধুরী কোনোদিন দুর্বল হয় না। কাল থেকে তোমার খাটুনি আরও বাড়বে। আর হ্যাঁ, তোমার মনে বোধহয় খুব প্রশ্ন যাচ্ছে যে জেলের সেই নগণ্য কয়েদি অয়ন কিভাবে আজ এই অয়ন চৌধুরী হলো। ভাবছো নিশ্চয়ই কোনো জাদুর খাঁটি পেয়েছে, কিংবা বল করে কেউ আমাকে এই সিংহাসনে বসিয়ে দিয়েছে। সত্যি বলতে এইটাই আমার মাথায় ঢুকছে না, যে খুনের মামলায় আমি তোমাকে ফাঁসিয়েছিলাম সেখান থেকে তোমার নিস্তার পাওয়ার কোনো পথ খোলা ছিল না। আর জেল থেকে বের হয়ে কেউ রাতারাতি দেশের 1 নম্বর প্রভাবশালী ব্যক্তিত্ব হতে পারে না। তোমার এই অভাবনীয় উত্থানের পিছনে আসল রহস্যটা কি অয়ন? আমি জানতে চাই, একজন সাধারণ অপরাধী থেকে তুমি কিভাবে এই পর্যায়ে আসলে? অয়ন এক পৈশাচিক অট্টহাসিতে ফেটে পড়ল। সে হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল কেবল একরাশ ঘৃণা আর জয়ের তৃপ্তি। সে নীলার চিবুকটা এক হাতে উঁচিয়ে ধরে তার চোখের গভীরে তাকিয়ে নিজের জীবনের সেই অন্ধকার অধ্যায়ের কথা বলতে শুরু করলো। তার গলার স্বরে এক চরম দম্ভ ফুটে উঠল। রহস্যটা হলো তোমার দেওয়া সে বিষাক্ত ঘৃণা নীলা। জেলে থাকাকালীন আমি এমন এক প্রভাবশালী মানুষের সাথে পরিচয় হই যার জীবন আমি নিজ হাতে বাঁচিয়েছিলাম। তিনি ছিলেন এই কর্পোরেট জগতের এক বিশাল সম্রাট, যিনি নিঃসন্তান ছিলেন। তিনি আমার ভেতরের দহন জেদ আর মেয়েটাকে প্রথমে ছিনেছিলেন। জেল থেকে আমাকে আইনি লড়াই করে বের করে আনা থেকে শুরু করে এই ব্যবসায়িক সাম্রাজ্যের প্রধান উত্তরাধিকারী বানানো সবই ছিল তার নিখুঁত পরিকল্পনা। আমি জেলের ঘানে টেনেছি ঠিকই, কিন্তু সেই প্রতিটা মুহূর্ত আমি ব্যবসা আর কূটনীতি শিখে কাটিয়েছি। তুমি আমাকে চিরতরে ধ্বংস করতে চেয়েছিলে নীলা, কিন্তু অজান্তেই তুমি আমাকে শ্রেষ্ঠ হওয়ার রসদ দিয়েছিলে। অয়নের প্রতিটি শব্দ নীলার কানে তীরের মতো বিচ্ছিল। নীলা বুঝল অয়ন শুধু সম্পদ অর্জন করেনি, সে নিজেকে একটি ভয়ঙ্কর মারণাস্ত্র হিসেবে তৈরি করেছে। কিন্তু নীলার মনে এখন অন্য এক অদ্ভুত অনুভূতি দানা বাঁধছে। সে বুঝতে পেরেছে অয়নের এই পাথরের মতো কঠিন দেয়ালের ভেতরে কোথাও একটা ফাটল আছে, আর সে ফাটল হলো তার প্রতি অয়নের সেই পুরনো অধিকারবোধ। নীলা নিজেকে সামলে নিয়ে এক ধীর স্থির কণ্ঠে কথা বলতে শুরু করলো। তুমি আজ অনেক বড় হয়ে গেছো অয়ন, তোমার ক্ষমতায় সবাই আজ কাঁপে। কিন্তু একটা কথা মনে রেখো, ক্ষমতার চেয়েও মানুষের সুপ্ত আবেগ অনেক বেশি ক্ষমতাশীল। তুমি আমাকে 4 দেয়ালে বন্দি করে রাখতে পারো, কিন্তু আমার এই প্রাণবন্ত হাসিটা তুমি কোনো দিন জয় করতে পারবে না, যতক্ষণ না তুমি নিজের মনের ভেতরের এই প্রতিহিংসার যুদ্ধটা থামাবে। তুমি এখনও আমাকে ভালোবাসো অয়ন, আর এইটাই তোমার সব থেকে বড় পরাজয়। যুদ্ধ আমি কোনোদিন থামাবো না নীলা। আমি তোমাকে এমন এক নরকে নিয়ে যাব যেখানে তুমি নিজের নাম পর্যন্ত ভুলে যাবে। কাল সকালে ধরে দেখো, তোমার বাবার ডুবন্ত ব্যবসার একটা বিশাল অংশ আমি আজ রাতে নিলামে কিনে নিয়েছি। কাল তোমার বাবাকে আমি এই বাড়িতে ব্যক্তিগতভাবে ডেকেছি আমার কাছে তোমার হয়ে দয়া ভিক্ষা করার জন্য। দেখি তোমার এই তাত্ত্বিক হাসি তখন কোথায় থাকে। অয়ন কথা শেষ করেই গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল। তার যাওয়ার পথে দম্ভ আর আভিজাত্যর এক ছাপ রয়ে গেল। যাওয়ার সময় সে রুমের সব লাইট অফ করে দিয়ে গেল। ঘুটঘুট অন্ধকারে নীলা জানালার পাশে গিয়ে একা দাঁড়িয়ে রইল। বাইরে দমকা হাওয়া বইছে। নীলা জানে আগামীকাল তার বাবার সামনে তাকে দাঁড়াতে হবে চরম অপমানের বোঝা নিয়ে। কিন্তু আজকের রাতে সে অয়নের চোখের গভীরে যে এক বিন্দু অস্থিরতা দেখেছে, তা নীলার মনে এক নতুন লড়াইয়ের সাহস জোগালো। সকালের রোদে পুরো ড্রয়িং রুমটা ঝলমল করছে, কিন্তু সেই আলোর নিচে এক ভয়াবহ থমথমে পরিবেশ বিরাজ করছে। অয়ন সোফায় পা তুলে রাজকীয়ভাবে বসে আছে, তার চোখের চশমাটা টেবিলের উপরে রাখা, আর হাতে একটা ফাইল। ঠিক তখনই নীলার বাবা জনাব চৌধুরী ভয় কাঁপতে কাঁপতে ঘরে ঢুকলেন। 1 বছরের ব্যবধানে মানুষটা অনেক বড়িয়ে গেছেন। তার এক সময়ের দাপট আজ ধুলোয় মিশে গেছে। তাকে দেখলে অয়ন একটা তাচ্ছিল্যের হাসি দিল। আরে জনাব চৌধুরী যে, আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। আপনার ব্যবসার যে অবস্থা, তাতে এই ফাইলে একটা সই করলে আপনি পথের ভিখারি হওয়া থেকে বেঁচে যাবেন। অবশ্য বিনিময়ে আপনার মেয়েকে তো আমি অলরেডি পেয়ে গেছি। নীলা দরজার আড়ালে
দাঁড়িয়ে সব শুনছিল। তার বাবার এই অসহায় অবস্থা দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারল না। সে দৌড়ে ড্রয়িং রুমে এসে বাবার সামনে দাঁড়ালো। নীলার বিধ্বস্ত অবস্থা দেখে তার বাবা চমকে উঠলেন। নীলার গলার কালশিটে দাগ আর চোখের নিচের কালি দেখে তিনি বুঝতে পারলেন তার মেয়ের উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে। মা নীলা, তোর এই কি অবস্থা? এই ছেলেটা কি তোকে মারধর করেছে? আমি তো জানতাম অয়ন চৌধুরী অনেক বড় মনের মানুষ, তাই তো তোর বিয়ে ওর সাথে দিয়েছিলাম, কিন্তু এ তো দেখছি এক পিশাচ। পিশাচ? ঠিকই বলছেন চৌধুরী সাহেব। এই পিশাচটা তৈরি করার পেছনে কার অবদান সব থেকে বেশি জানেন? আপনার এই আদরের মেয়ের। নীলা, কি হলো? দাঁড়িয়ে আছো কেন? তোমার বাবাকে সবটা সত্যিটা বলো, নাকি আমি বলবো? নীলা দেখল অয়ন তার বাবার দিকে একটা চেক বই আর কিছু কাগজ ছুঁড়ে দিল। জনাব চৌধুরী সেগুলো দেখে হাউমাউ করে কাঁদতে লাগলেন। ঠিক তখনই নীলা হুট করে অয়নের পায়ের উপর আছড়ে পড়ল। অয়ন নিজেও এমনটা আশা করেনি। নীলা অয়নের পা জড়িয়ে ধরে টুকরে কেঁদে উঠল। অয়ন, দোহাই তোমার, বাবাকে আর অপমান করো না। তিনি তো কোনো দোষ করেননি। যা করার আমার সাথে করো। আমি আমার সব ভুলের জন্য তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমাকে তুমি যে শাস্তি দিবে আমি মেনে নেব, কিন্তু আমার বাবাকে এভাবে পথের ভিখারি বানিও না। নীলার বাবা তার মেয়ের এই রূপ দেখে পুরো অবাক হয়ে গেলেন। যে নীলা কোনোদিন কারো কাছে মাথা নত করেনি, সে আজ এই অপরিচিত একটা ছেলের পায়ে পড়ে ক্ষমা চাইছে। তিনি নীলার হাত ধরে টেনে তোলার চেষ্টা করলেন। নীলা, তুই এই ছেলের পায়ে পড়ে ক্ষমা চেয়েছিস কেন? আর কিসের ভুলের কথা বলছিস তুই? তুই কি এই অয়নকে আগে থেকেই চিনতিস? তোর সাথে ওর কি সম্পর্ক ছিল? বাবার এই প্রশ্নে নীলা থতমত খেয়ে গেল। তার বুক ধকধক করছে। সে কিভাবে বলবে যে আজ তার বাবার এই অবস্থার জন্য সে নিজেই দায়ী? অয়ন একপাশে দাঁড়িয়ে বাঁকা হাসিতে সব দেখছিল। নীলা মাথা নিচু করে ফুপিয়ে কাঁদতে লাগলো। জনাব চৌধুরী এবার রেগে গিয়ে নীলার কাঁধ ধরে ঝাঁকাতে লাগলেন। উত্তর দিচ্ছিস না কেন নীলা? আমি তোর বাবা। আমি জানতে চাই এই ছেলের সাথে তোর আগে কি হয়েছিল। ও কেন তোকে এভাবে বন্দি করে রেখেছে আর আমাকে ধ্বংস করতে চাইছে? সত্যিটা বল নীলা। নীলা আর লুকাতে পারল না। তার ভেতরে থাকা অপরাধবোধ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। সে কান্নায় ভেঙে পড়ে বাবার পায়ের কাছে বসে সব বলতে শুরু করলো। তার প্রতিটি শব্দ যেন ড্রয়িং রুমে বোমার মতো ফাটছিল। বাবা, অয়ন কোনো অপরিচিত কেউ না। 5 বছর আগে অয়ন আমার সহপাঠী ছিল। আমরা একে অপরকে ভালোবাসতাম, কিন্তু আমার অহংকার আর আভিজাত্যর নেশায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি চেয়েছিলাম অয়নকে আমার জীবন থেকে সরিয়ে দিতে, তাই আমি নিজে একটা মিথ্যা খুনের নাটক সাজিয়েছিলাম। আমি অয়নকে মিথ্যা অপবাদ দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম। আমি নিজে সাক্ষী দিয়ে ওকে জেলে পাঠিয়েছিলাম বাবা। নীলার বাবার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তিনি অবিশ্বাসে কয়েক পা পিছিয়ে গেলেন। তার মেয়ে, যাকে তিনি রাজকন্যার মতো মানুষ করেছেন, সে এতটা জঘন্য কাজ করতে পারে? তিনি নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। অয়ন তখন সোফা থেকে উঠে ধীর পায়ে সামনে এসে দাঁড়ালো। তুমি তুমি অয়নকে জেলে পাঠিয়েছিলে? একটা নির্দোষ ছেলের জীবন ধ্বংস করে দিয়েছিলে শুধু তোমার জেদের জন্য। নীলা, আমি বিশ্বাস করতে পারছি না। তুই আমার রক্ত। তুই একটা মানুষের ক্যারিয়ার, পরিবার সব শেষ করে দিয়েছিলি। হ্যাঁ বাবা, আমি খুব বড় অপরাধ করেছি। আমি জানতাম না অয়ন এভাবে ফিরে আসবে। আমি তখন শুধু নিজের আমিত্ব নিয়ে ভাবতাম। আজ অয়ন আমাকে যে শাস্তি দিচ্ছে তা আমার পাওনা বাবা। আমি ওর সাথে যে অন্যায় করেছি তার তুলনায় এই অপমান কিছুই না। নীলার বাবা এবার অয়নের দিকে তাকালেন। তার চোখে এখন আর ভয় নেই, আছে এক গভীর লজ্জা আর অনুশোচনা। তিনি অয়নের সামনে হাত জোর করে দাঁড়ালেন। তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। বাবা অয়ন, আমাকে মাফ করে দাও। আমি জানতাম না আমার মেয়ে তোমার সাথে এতটা নিচুতা করেছে। আমি আজ লজ্জিত। তোমার যা ইচ্ছে তুমি করো। আমাকে ধ্বংস করে দিলেও আমার আর কোনো অভিযোগ নেই। আমি আমার মেয়ের পাপের বোঝা বইতে পারছি না বাবা। পুরো ঘরে এক অদ্ভুত নীরবতা। অয়ন কোনো কথা বলছে না। সে শুধু নীলার দিকে তাকিয়ে আছে, যে এখনো মেঝের ওপর পড়ে কাঁদছে। নীলা তার জীবনের সব থেকে বড় গোপন সত্যটা আজ সবার সামনে বলে দিয়ে হালকা বোধ করছে ঠিকই,
কিন্তু অয়নের চোখের সেই শীতল আগুন তাকে আরো বেশি ভয় পাইয়ে দিচ্ছে। ড্রয়িং রুমের বাতাসটা হঠাৎ করেই ভারী হয়ে উঠল। নীলার বাবা অপরাধ বোধে মাথা নিচু করে দেয়াল ধরে দাঁড়িয়ে আছেন। তার চোখের সামনে আজ নিজের মেয়ের এমন এক রূপ প্রকাশ পেয়েছে যা তিনি স্বপ্নেও ভাবেননি। নীলা তখনও মেঝের ওপর পড়ে টুকরে কাঁদছে। তার কান্নার শব্দে পুরো ঘরটা যেন হাহাকার করছে। অয়ন এতক্ষণ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে সব দেখছিল। হঠাৎ সে এক দীর্ঘশ্বাস ফেলে জানালার দিকে ফিরে দাঁড়ালো। বাইরের বিশাল আকাশটার দিকে তাকিয়ে অয়ন খুব শান্ত গলায় কথা বলতে শুরু করলো। মিস্টার খান, আপনার মেয়ে তো শুধু বলল ও আমাকে মিথ্যা ভবাতে জেলে পাঠিয়েছে, কিন্তু জেলের ওই 4 দেওয়ালের ভেতর জ্যান্ত একটা মানুষ উপর দিয়ে কি জ্বর বয়ে গেছে সেই নরক যন্ত্রণার কথা তো কেউ জানে না। আজ আমি আপনাদের শোনাবো সে অভিশপ্ত 5 বছরের গল্প, কিভাবে সেই দিনের অয়ন আহমেদ আজ এই নিষ্ঠুর অয়ন চৌধুরী হয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছে। অয়ন এক মুহূর্তের জন্য থামলো। তার গলার স্বর কিছুটা কেঁপে উঠল। সে বাইরের দিকে তাকিয়ে বলতে থাকলো, যেন সে আজ তার বুকের ভেতর জমে থাকা পাথরগুলো নামিয়ে ফেলছে। তার প্রতিটি শব্দে মিশে আছে এক বিষাদময় অতীতের গল্প। মিস্টার খান, যেদিন আপনার মেয়ে আমাকে পুলিশের হাতে তুলে দিয়েছিল সেদিন হাজতে আমাকে পশুর মতো মারা হয়েছিল। পুলিশের লাথিতে আমার বুকের একটা হাড় ভেঙে গিয়েছিল। আমি ব্যথায় চিৎকার করে বলেছিলাম, স্যার আমি নির্দোষ, আমি কাউকে খুন করিনি। কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেনি, কারণ আপনার মেয়ে তখন সেখানে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে একটার পর একটা মিথ্যা সাক্ষী দিচ্ছিল। জেলে যাওয়ার মাত্র 3 মাস পর আমার কাছে খবর এলো আমার মা আমার এই অপবাদ সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। অয়ন কথাটি বলতে গিয়ে ডুকরে খেতে উঠল। সে জানালার গ্রিলটা এমনভাবে চেপে ধরল যে তার হাতের শিরাগুলো ফুলে উঠল। নীলা মাথা তুলে অয়নের দিকে তাকালো। তার চোখের পানি যেন বাদ মানছে না। অয়ন আবার নিজের হারানো দিনের কথা বলতে শুরু করলো। আমি খবর পেয়েছিলাম আমার মা মারা যাওয়ার আগে শুধু একবার আমার মুখটা দেখতে চেয়েছিলেন, কিন্তু সেই অনুমতি আমি পাইনি মিস্টার খান। আমার বাবা লোকলজ্জার বয়ে এলাকা ছেড়ে কোথাও হারিয়ে গেলেন আমি আজও জানি না। জেলে সে অন্ধকার সেলে বসে আমি পাগলের মতো মা মা বলে চিৎকার করতাম। মাঝরাতে যখন কান্নার শব্দে জেলের অন্য কয়েদিদের ঘুম ভেঙে যেত, তারা এসে আমাকে লাথি মারতো। মিস্টার খান, আমি 3 বছর জেলের পচা ভাত খেয়েছি। শীতে একটা কম্বল ছাড়াই ওই বরফ শীতল মেঝেতে রাত কাটিয়েছি। আমার শরীরটা আজ দেখুন, ডজন খানেক চাবুকের মারের চিহ্ন এখন আমার পিঠে ধকধক করছে। অয়ন প্লিজ আর বলো না। আমি জানতাম না আন্টি মারা গেছেন। আমি জানতাম না আমার একটা জেদ তোমার পুরো সংসারটা তছনছ করে দেবে। আমি খুনি অয়ন, আমি তোমার মায়ের খুনি। মিস্টার খান, আজ যে অয়ন চৌধুরীকে দেখে দেশের বড় বড় মানুষরা খাবে, সে অয়ন চৌধুরীর গড়ে আজ মানে যে তার মাথায় হাত বুলিয়ে দেবে। এই প্রতিটা টাকা, এই প্রতিটা পাওয়ার আমার কাছে বিষ মনে হয়, কারণ আমি যখন প্রথম কোটি টাকা লাভ করলাম তখন আমার মা খবরে। আমি কার জন্য এই সাম্রাজ্য বানালাম? নীলা, তুমি শুধু আমাকে জেলে পাঠাওনি, তুমি আমার পুরো অস্তিত্বটা পুড়িয়ে ছাই করে দিয়েছো। আজ আমি সিইও হতে পেরেছি ঠিকই, কিন্তু সেই শান্ত অয়ন আহমেদকে আমি চিরতরে হারিয়ে ফেলেছি। বাবা অয়ন, আমাকে মাফ করে দাও। আমি আমার মেয়ের পাপের বোঝা বইতে পারছি না। তুমি আমাদের সব সম্পদ নিয়ে নাও, আমি আমার মেয়েকে নিয়ে রাস্তায় ভিক্ষা করব। তবু তোমার এই দুঃখের ভাগিদার আমাদের করো না। আমি লজ্জিত বাবা, আমি অত্যন্ত লজ্জিত। অয়ন চুপচাপ নীলার বাবার দিকে তাকিয়ে রইল। তার ভেতরে হয়তো কোথাও একটু মায়ের উদয় হলো। সে ধীর স্থিরভাবে টেবিল থেকে সেই ফাইলটা তুলে নিল, যা দিয়ে সে মিস্টার খানের সব সম্পত্তি কেড়ে নিতে চেয়েছিল। অয়ন সবার সামনে সেই ফাইলটা কুচি কুচি করে ছিঁড়ে ফেলল। সম্পদ দিয়ে কী করবো মিস্টার খান? সম্পদ তো আমার অনেক আছে, কিন্তু শান্তি তো নেই। আপনার সব শেয়ার আমি আপনাকে ফেরত দিয়ে দিলাম। আপনি আপনার কোম্পানিতে আবার সম্মানের সাথে ফিরুন। তবে একটা কথা মনে রাখবেন, নীলা এই বাড়ি থেকে যাবে না। ও আমার সামনে থাকবে, যাতে আমি প্রতিদিন ওকে থেকে মনে করতে পারি যে এই মেয়েটি আমার জীবনটা নরক বানিয়েছিল। আমি ওকে প্রতিদিন তিলে তিলে পোড়াবো, যাতে ও বুঝতে পারে হারানো জীবনের দাম কত। অয়ন কথা শেষ করে বড় বড় পা ফেলে নিজের ঘরের দিকে চলে গেল। নীলার বাবা মেঝের উপর বসে পড়লেন। তিনি বুঝলেন অয়ন আসলে দানব নয়, অয়ন হলো এক জীবন্ত ক্ষত। আর নীলা জানালার এক কোণে গুটিসুটি মেরে বসে রইল। অয়নের এই কষ্টের কাহিনী শোনার পর নীলার মনে অয়নের প্রতি আর কোনো ভয় নেই, আছে কেবল এক গভীর ভালোবাসা আর সীমাহীন অনুশোচনা। সে ঠিক করলো অয়ন তাকে যত কষ্টই দিক
সে এখন থেকে অয়নের এই ক্ষতগুলো মোছার চেষ্টা করবে। অয়ন ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর পুরো ড্রয়িং রুমটা যেন শ্মশানের মতো স্তব্ধ হয়ে গেল। নীলা ফ্লোরে পাথরের মতো বসে আছে। তার চোখের পানি এখন গালের উপর শুকিয়ে দাগ হয়ে গেছে। তার কানে বারবার অয়নের সেই আর্তনাদগুলো বাজছে। পুলিশ আমাকে পশুর মতো মেরেছে, মা বিনা চিকিৎসায় মরে গেল। নীলার মনে হতে লাগলো সে আসলে কোনো মানুষ নয়, সে একটা অভিশপ্ত ডাইনি। একটা হাসিখুশি ছেলের পুরো জগৎটা সে এক নিমেষে ছাড়খাড় করে দিয়েছে। সে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো এবং টলমল পায়ে অয়নের ঘরের দিকে এগিয়ে গেল। অয়ন, অয়ন দরজা খোলো, আমাকে একবার তোমার পায়ে পড়তে দাও। আমি আর এই অপরাধ বোধ নিয়ে বাঁচতে পারবো না, পারছি না অয়ন। তুমি আমাকে যা খুশি করো, কিন্তু এভাবে নিজেকে শেষ করে দিও না। নীলা অয়নের বন্ধ দরজার উপর আছড়ে পড়ল। সে পাগলের মতো দরজায় ধাক্কা দিচ্ছিল। তার দুই হাত রক্তবর্ণ হয়ে গেছে ধাক্কা দিতে দিতে। ভেতর থেকে কোনো শব্দ নেই। অয়ন যেন ওই ঘরের ভেতর নিজের অতীত আর একাকিত্ব নিয়ে বন্দী হয়ে আছে। কিছুক্ষণ পর হঠাৎ করে দরজাটা খুলে গেল। অয়ন দরজার সামনে এসে দাঁড়ালো। তার চোখে এখন আর জল নেই, আছে এক জমাটবদ্ধ বরফের মতো শীতলতা। কেন এসেছো নীলা? ক্ষমা চাইতে? ওই ক্ষমা শব্দটা কি আমার মাকে ফিরিয়ে দিবে, আমার বাবার সম্মান ফিরিয়ে দিবে, নাকি আমার জীবনে হারিয়ে যাওয়া ওই 5টি বছর ফিরিয়ে দিবে? আমি জানি আমি কিছুই ফিরিয়ে দিতে পারবো না অয়ন। আমি জানি আমি ক্ষমার যোগ্য নই, কিন্তু প্লিজ আমাকে তোমার পায়ে একটু জায়গা দাও। আমি সারা জীবন তোমার দাসী হয়ে থাকবো। তুমি আমাকে প্রতিদিন চাবুক দিয়ে বাড়ো, কিন্তু একবার শুধু বলো যে তুমি আমাকে মাফ করেছো। নীলা হুট করে অয়নের দুই পা জড়িয়ে ধরে মেঝের উপর লুটিয়ে পড়ল। সে অয়নের দামি জুতা জোড়া নিজের চোখের পানিতে ভিজিয়ে দিচ্ছিল। তার এই আর্তনাদ যে কারো মন গলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল, কিন্তু অয়নের ইগো আর তার হৃদয়ে জমে থাকা পাহাড় সমান ঘৃণা তাকে পাথর করে রেখেছে। অয়ন এক ঝটকায় নিজের পা সরিয়ে নিল, যার ফলে নীলা সজোরে মেঝের উপর আছড়ে পড়ল। ফাছারও আমার, তোমার এই অপবিত্র হাত দিয়ে আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না নীলা। তুমি কি ভেবেছ 2 ফোঁটা চোখের জল ফেললেই আমার সব ক্ষত মুছে যাবে? আমার মা যখন জেলের গেটের সামনে দাঁড়িয়ে কেঁদেছিল, তুমি কি তখন দয়া দেখেছিলে? দেখাওনি। আজ আমার এই বিশাল সাম্রাজ্য আর এই কঠিন ব্যক্তিত্ব সবই তোমার দেওয়া উপহার। আমি তোমাকে ক্ষমা করবো না নীলা, কোনোদিনও না। তুমি আমাকে ক্ষমা না করলে আমি মরে যাবো অয়ন। আমি এই দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে আর থাকতে পারছি না। তুমি আমাকে যতবার সরিয়ে দিচ্ছ আমার মনে হচ্ছে আমার কলিজা কেউ ছিঁড়ে ফেলেছে। আমাকে একটা সুযোগ দাও অয়ন, শুধু একটা সুযোগ। নীলা আবারও হামাগুড়ি দিয়ে অয়নের কাছে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু অয়ন আরও এক পা পিছিয়ে গেল। তার চেহারায় এক চরম অবজ্ঞা আর বিতৃষ্ণা ফুটে উঠেছে। সে নীলার দিকে তাকিয়ে এক নিষ্ঠুর বিদ্রুপের হাসি হাসল। মরে যেতে চাও? মরো, কিন্তু মনে রেখো, মরে গেলেও তুমি এই পাপ থেকে মুক্তি পাবে না। আমি চাই তুমি জ্যান্ত মরো। প্রতিদিন আমাকে দেখবে, আমার এই আভিজাত্য দেখবে, আর মনে মনে পড়বে যে এই মানুষটাকে তুমি খুনি বানিয়েছিলে। আমার ইগো আজ আমার হৃদয়ের চেয়েও বড় নীলা। আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ঘৃণাও করি না। আমি শুধু তোমাকে ঘৃণা করার ক্ষমতাটুকুও হারিয়ে ফেলেছি। তুমি আমার কাছে এখন স্রেফ একটা আসবাবপত্র মাত্র। তুমি মিথ্যা বলছো অয়ন। আজ পার্টিতে যখন ওই লোকটা আমার দিকে হাত বাড়িয়েছিল, তখন তোমার চোখে আমি আগুন দেখেছি। সেটা কি ভালোবাসা ছিল না? সেটা কি অধিকার বোধ ছিল না? কেন তবে আমাকে রক্ষা করলে? অয়ন এবার নীলার চুলের মুঠি ধরে তাকে হ্যাঁচকা টানে দাঁড় করিয়ে দিল। তার মুখটা নীলার মুখের একদম কাছে নিয়ে এলো। অয়নের নিঃশ্বাস নীলার কপালে আগুনের মতো লাগছে। ওটা ভালোবাসা ছিল না নীলা, ওটা ছিল একজন মালিকের তার সম্পত্তির উপর অধিকার। আমার কুত্তাটাকেও যদি কেউ মারে, আমি তার কলিজা ছিঁড়ে ফেলি। তুমি আমার কাছে সেই কুকুরের মতোই, তোমার মালিক কেবল আমি। তাই তোমাকে অপমান করার লাইসেন্সও কেবল আমার। নিজের মনে কোনো ভুল ধারণা পুষে রাখবে না। আমি অয়ন চৌধুরী, আমি ক্ষমা করতে শিখিনি।
অয়ন নীলাকে এক ধাক্কায় রুমের বাইরে বের করে দিয়ে সজোরে দরজা লাগিয়ে দিল। নীলা দরজার বাইরে অন্ধকারে একা দাঁড়িয়ে রইল। তার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে বুঝল অয়নকে জয় করা এখন তার সহজ নয়। অয়নের ব্যক্তিত্ব এখন এক দুর্ভেদ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছে। কিন্তু নীলাও মনে মনে প্রতিজ্ঞা করল যে অয়নকে সে ধ্বংস করেছে, সেই অয়নকে সে তার ভালোবাসা আর সেবা দিয়ে আবারও মানুষ করে তুলবে। এমনকি যদি তার জন্য তাকে সারা জীবন এই অপমান সইতে হয় তবুও। অয়নের প্রতিটি অপমানজনক কথা নীলার বুকে তীরের মতো বিচ্ছিল। অয়ন যখন তাকে কুকুরের সাথে তুলনা করে ঘর থেকে বের করে দিতে চাইল, তখন নীলার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে বুঝতে পারল এই সত্যিটা আজ না বললে অয়ন সারা জীবন তাকে ভুল বুঝে যাবে এবং নিজেকেও তিলে তিলে শেষ করবে। নীলা আবারও দৌড়ে গিয়ে অয়নের পা জড়িয়ে ধরল। এবার তার কান্না ছিল অন্যরকম, যেন সে নিজের ভিতরে চেপে রাখা এক বিশাল পাথরের ভার নামাতে চাইছে। আর দোহাই তোমার, আমাকে আর ওভাবে গালি দিও না। তুমি আমাকে যতটা খারাপ ভাবছো আমি ততটা খারাপ ছিলাম না। সেই দিনের সেই মিথ্যে মামলা, সেই নাটক, ওগুলো আমি ইচ্ছে করে করিনি অয়ন, আমাকে দিয়ে করানো হয়েছিল। আমি বাধ্য ছিলাম তোমাকে ওই নরকে ঠেলে দিতে। নীলার মুখ থেকে এই কথাটি বের হওয়া মাত্রই অয়ন যেন কারেন্টের শক খেল। সে যে পা দিয়ে নীলাকে সরিয়ে দিচ্ছিল সেই পা যেন মেঝের সাথে আটকে গেল। অয়ন থমকে দাঁড়ালো এবং ধীর পায়ে নীলার সামনে ঝুঁকে বসল। তার চোখে এখন সীমাহীন বিস্ময় আর সন্দেহের দৃষ্টি। সে নীলার মুখটা দুই হাতে শক্ত করে উঁচিয়ে ধরল। কি বললে তুমি? তোমাকে দিয়ে করানো হয়েছিল? নীলা, আমার সাথে মিথ্যে নাটক করার চেষ্টা করে না। আমি সেই আগের অয়ন নেই যে তোমার চোখের জল দেখে গলে যাব। কে তোমাকে বাধ্য করবে? তোমার বাবা তো মিস্টার খান, যার দাপটে পুরো শহর কাঁপত। তাকে ভয় দেখানোর সাহস কার ছিল? মিস্টার খান আমার বাবা হতে পারেন, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর একজন মানুষ তখন আমাদের আশেপাশে ছিল। আর তোমার কি মনে আছে তোমার বেচমেট হৃদয় মির্জার কথা? মির্জা পরিবারের একমাত্র সন্তান সে, যার বাবার ক্ষমতা দেশ বিদেশে ছড়িয়েছিল। তুমি পড়াশোনায় সবার চেয়ে ভালো ছিলে, টিচাররা তোমাকে ভালোবাসতো। এই হৃদয় মির্জা কোনো দিন মেনে নিতে পারেনি। সে ছিল চরম অহংকারী আর হিংসুটে। অয়ন চুপ করে নীলার কথাগুলো শুনছিল। তার চোখের সামনে ভেসে উঠল সেই দাম্ভিক হৃদয়ের মুখটা, যে সবসময় অয়নকে নিচু দেখানোর চেষ্টা করত। অয়নের জল শক্ত হয়ে এলো। সে নীলার চোখের দিকে তাকিয়ে আরো গভীরভাবে সত্যিটা বোঝার চেষ্টা করলো। হৃদয় মির্জা? হ্যাঁ, ওকে আমার মনে আছে, কিন্তু ওর সাথে আমার জেলের কি সম্পর্ক? ও আমাকে পছন্দ করতো না সেটা আমি জানতাম, কিন্তু ও তো তোমাকে পছন্দ করতো। তুমি তো ওর সাথেও মেলামেশা করতে। তবে কি তোমরা দুজন মিলে এই প্ল্যান করেছিলে? না না, হৃদয় আমাকে পছন্দ করতো ঠিকই, কিন্তু আমি তো ভালোবাসতাম তোমাকে। আমি বারবার ওর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম। ও যখন দেখলো আমি শুধু তোমারই হয়ে থাকতে চাই, তখন ও পাগল হয়ে গেল। ও বুঝতে পারলো তোমাকে সশরীরে সরিয়ে না দিলে ও আমাকে পাবে না। ও আমাকে এমনভাবে ব্ল্যাকমেল করতে শুরু করলো যে আমার কাছে কোনো পথই খোলা ছিল না। ও আমাকে দিয়ে জবরদস্তি করে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ালো। অয়ন এক ঝটকায় নীলার মুখটা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। সে ঘরের ভেতরে অস্থিরভাবে পায়চারি করতে লাগলো। তার মাথার রক্ত চড়ে যাচ্ছে। এতদিন সে জানতো নীলা তাকে ঘৃণা করে এই কাজ করেছে, কিন্তু এখন শুনছে এর পেছনে অন্য কারো হাত আছে। অয়ন হুট করে নীলার সামনে এসে গর্জে উঠল। ব্ল্যাকমেল? হৃদয় মির্জা তোমাকে কি নিয়ে ব্ল্যাকমেল করেছিল? এমন কি গোপন কথা ওর কাছে ছিল যার জন্য তুমি আমার জীবনটা এভাবে ধ্বংস করে দিলে? বলো নীলা, চুপ করে দেখো না। কি ছিল সেই ব্ল্যাকমেলের বিষয়? অয়নের এই সরাসরি প্রশ্নে নীলা একদম নিশ্চুপ হয়ে গেল। তার ঠোঁট কাঁপছে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। সে মাথা নিচু করে থরথর করে কাঁপছে। ব্ল্যাকমেলের সেই ভয়ঙ্কর বিষয়টি সে কোনোভাবেই এখন মুখে আনতে পারছে না। সেটা মনে পড়লে আজও তার শরীরের রক্ত হিম হয়ে যায়। অয়ন প্লিজ আমাকে আর জিজ্ঞাসা করো না। আমি তোমাকে শুধু এইটাই বলতে পারবো যে ও আমাকে এমন এক জায়গায় আঘাত করেছিল যেখানে আমি নিরুপায় ছিলাম। সেই রহস্যটা এখন আমার বুকের ভিতরেই থাকতে দাও। আমি সময় হলে সব বলবো, কিন্তু বিশ্বাস করো তোমাকে জেলে পাঠিয়ে আমি এক মুহূর্তের জন্য শান্তিতে ঘুমাতে পারিনি।
কেন বলবা না? তুমি আমার মাকে কেড়ে নিয়েছো, আমার 5টা বছর কেড়ে নিয়েছো, আর এখন বলছো সময় হলে বলবে? আমি এখনই জানতে চাই, হৃদয় মির্জা তোমাকে কোন দুর্বলতায় কাবু করেছিল? সে কি তোমার কোনো ক্ষতি করেছিল নাকি অন্য কিছু? অয়ন যতই চাপ দিচ্ছে, নীলা ততই নিজের ভেতরে গুটিয়ে যাচ্ছে। সে কিছুতেই সেই গোপন সত্যটি এখন প্রকাশ করবে না। অয়ন বুঝতে পারল নীলা এখন পাথরের মতো শক্ত হয়ে গেছে। এই বিষয়ে সে আর মুখ খুলবে না। অয়নের মনে এক নতুন সন্দেহের বীজ রোপিত হলো। সে বুঝতে পারল তার এই ধ্বংসের পেছনে শুধু নীলা একা নয়, এর পেছনে মির্জা পরিবারের এক বিশাল ষড়যন্ত্র লুকিয়ে আছে। অয়নের ভেতরের প্রতিশোধের আগুন এখন আরও দ্বিগুণ হয়ে জ্বলে উঠল। তবে এবার তার লক্ষ্য কেবল নীলা নয়, বরং সেই হৃদয় মির্জা। ঠিক আছে নীলা, তুমি এখন না বলতে চাইলে বলো না, কিন্তু মনে রাখো, অয়ন চৌধুরী আজ যে ক্ষমতা রাখে, তাদের দুনিয়ার কোনো গোপন রহস্য বেশি দিন ঢাকা থাকে না। আমি হৃদয় মির্জার হদিশ বের করবই। আর যদি জানতে পারি তুমি আবারও আমার সাথে কোনো চাল চালছো, তবে সেই দিনটা হবে তোমার জীবনের শেষ দিন। অয়ন গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল এবং ফোন বের করে তার সিকিউরিটি চিফকে কল দিল। নীলা দরজার পাশে মেঝেতে বসে রইল। সে জানে এই রহস্য যেদিন ফাঁস হবে সেদিন হয়তো অয়ন তাকে ঘৃণা করার বদলে করুণা করবে। কিন্তু সে সত্যিটা এতটাই ভয়ঙ্কর যে নীলা তার নিজের মুখে প্রকাশ করতে পারছে না। হৃদয় মির্জা নামটা আমি 1 সেকেন্ডের জন্য ভুলিনি নীলা, কিন্তু সে বিশ্বাসঘাতক যে আমার অগোচরে এত বড় একটা চাল চেলেছিল, সেটা আমার কল্পনার বাইরে ছিল। তুমি এখনো মুখ খুলছো না কেন নীলা? ও তোমাকে কি দিয়ে ভয় দেখিয়েছিল? কোন সে অন্ধকার সত্য যা তুমি আমার কাছে লুকাতে চাইছো? বলো নীলা, নয়তো আমি আজ এই শহর ঝালিয়ে দেবো। আমার ধৈর্যের পরীক্ষা নিয়েও না, তাতে কারো মঙ্গল হবে না। অয়ন উন্মত্তের মতো ঘরে পায়চারি করছে। তার চোখ দুটো রাগে লাল হয়ে গেছে। নীলা মেঝেতে বসে ফুপিয়ে কাঁদছে, কিন্তু কিছুতেই সেই গোপন কথাটি বলছে না। অয়ন নীলার সামনে গিয়ে তার 2 বাহু ধরে সজোরে ঝাঁকালো, কিন্তু নীলা স্তব্ধতা ভাঙতে পারল না। অয়ন এবার রাগে ফেটে পড়ে নিজের ফোন বের করলো। হ্যালো মেহেদি, আমি তোমাকে ঠিক আধা ঘন্টা সময় দিচ্ছি। হৃদয় মির্জা বাংলাদেশের সেই কুখ্যাত মির্জা পরিবারের কুলাঙ্গার সন্তান এখন কোথায় আছে, কি করছে, তার নানি নক্ষত্র সব আমার টেবিলের উপর চাই। ওর প্রতিটি নিঃশ্বাসের খবর আমি আধা ঘন্টার মধ্যে জানতে চাই। যদি 1 সেকেন্ডও দেরি হয় তবে মনে রেখো, তোমার অস্তিত্ব আমি এই শহর থেকে মুছে দেব। জাস্ট 30 মিনিটস। মেহেদি, গড়ি দেখা শুরু করো। অয়ন ফোনটা সোফার উপর ছুঁড়ে ফেলল। তার পুরো অবয়বে এখন এক ভয়ঙ্কর জেদ আর আভিজাত্য দম্ভ ফুটে উঠেছে। নীলা তার পথ আগলে দাঁড়ানোর চেষ্টা করলে অয়ন তাকে এক ঝটকায় সরিয়ে দিয়ে দরজার দিকে এগিয়ে গেল। হৃদয় মির্জা, তুই ভেবেছিলে অয়ন আহমেদকে মিথ্যা অপবাদে জেলে পাঠিয়ে তুই শান্তিতে রাজত্ব করবি? তুইও তো ভুলেই গেছিলে যে সময় সবসময় এক থাকে না। যে অয়ন আহমেদকে তুই মাটির নিচে পুঁতে দিতে চেয়েছিলি, সে আজ অয়ন চৌধুরী হয়ে তোর যমদূত হিসাবে ফিরে এসেছে। তুই যেখানেই থাকিস না কেন, আমি তোকে গর্ত থেকে টেনে বের করব। তোর বংশের অহংকার আমি আজ নিজের পায়ের নিচে পিষে ফেলব। তোর দিন শেষ হৃদয় মির্জা, তোর শেষ যাত্রা শুরু করার সময় হয়ে গেছে। অয়ন বড় বড় পা ফেলে প্রসাদের সদর দরজার সামনে এসে দাঁড়ালো। মুহূর্তের মধ্যে সাইরেন বাজিয়ে কালো রঙের 3টি মার্সিডিজ গেট দিয়ে ভেতরে ঢুকলো। গাড়িগুলো থামতেই কালো কোট আর চশমা পরা বডিগার্ডরা বেরিয়ে এসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মাথা নিচু করে অয়নকে কুর্নিশ জানালো। প্রধান বডিগার্ড দ্রুত এগিয়ে এসে অয়নের জন্য গাড়ির গেট খুলে দিল। স্যার, গাড়ি তৈরি, আপনি হুকুম পেলে আমরা যে কোনো জায়গায় যেতে পারি। জাহান নামে চলো, আজকে আমি এক পাবিস্টের সাম্রাজ্য পুড়িয়ে ছাই করে দেব। গাড়ি স্টার্ট দাও, আর মনে রাখো, আমার গতির সামনে যদি কোনো বাধা আসে তবে সেই বাধাকে গড়িয়ে সামনে এগোবো। আজ পুরো শহর যেন টের পায় যে অয়ন চৌধুরী তার শিকারে বেরিয়েছে। রাস্তার জ্যাম যেন আমার চোখে না পড়ে। অয়ন গাড়িতে আয়েশ করে বসে তার দামি চুরুটটা জ্বালালো। তার চাহনি এখন অনেক বেশি তীক্ষ্ণ। বডিগার্ডরা দ্রুত গাড়িতে উঠে বসলো এবং একটা লম্বা কনভয় নিয়ে গাড়িগুলো শাসা করে গেট বেরিয়ে গেল। রাস্তার মানুষ আর অন্যান্য গাড়িগুলো এই দাপট থেকে স্টকে পড়ল। অয়ন জানালার কাজ সরিয়ে বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে মনে মনে এক নতুন যুদ্ধের ছক আঁকতে লাগলো। নীলা, তোমাকে ভালোবাসার জন্য যে শাস্তি পেয়েছি সেটা ওর পাওনা ছিল, কিন্তু তুই হৃদয় মির্জা, তুই যে খেলাটা শুরু করেছিলি সেটা শেষ হবে আজ আমার রক্তাক্ত হাতে।
তুইও তো ভাবছিস তোর বাবার ক্ষমতা তোকে বাঁচাবে, কিন্তু তুই জানিস না অয়ন চৌধুরী একটা শহীদদের পুরো পরিবারকে দেউলিয়া করে রাস্তায় নামিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তোকে এমন শাস্তি দেবো যে তুই মৃত্যুর জন্য চিৎকার করবি, কিন্তু যমরাজকেও আমি তোর কাছে আসতে দেব না। তোর প্রতিটা সেকেন্ড হবে এক একটা নরক যন্ত্রণা। গাড়িটি তীব্র গতিতে শহরের বুক চিরে এগিয়ে চলছে। অয়ন তার মেজাজ আর আভিজাত্য নিয়ে এখন এক অপ্রতিরোধ দানবের মতো হৃদয়ের ধ্বংসের অপেক্ষা করছে। গাড়ির পেছনের সিটে হেলান দিয়ে বসে থাকা অয়নের ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। মেহেদির পাঠানো ফাইলে হৃদয় মির্জার গত 5 বছরের প্রতিটি কুকীর্তি, তার বর্তমান আস্তানা এবং তার দুর্বল জায়গাগুলোর সব তথ্য চলে এসেছে। অয়ন ফাইলটা স্ক্রল করতে করতে এক রহস্যময় হাসি দিল। সে হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল এক ভয়ঙ্কর বিনাশের সংকেত। গাড়িটি শহরের উপকণ্ঠে এক নির্জন খামার বাড়ির সামনে এসে থামল। চারিদিকে কড়া নিরাপত্তা থাকলেও অয়ন চৌধুরীর বডিগার্ডদের সামনে সেগুলো খড়গুটোর মতো উড়ে গেল। অয়ন ধীর পায়ে ভেতরে ঢুকল। হলরুমের মাঝখানে একটা দামি সোফায় বসে মদ হাতে বিচ্ছিরিভাবে হাসছিল হৃদয় মির্জা। অয়নকে দেখা মাত্রই সে উঠে দাঁড়ালো। মিস্টার অয়ন চৌধুরী, ওয়েলকাম মাই প্যারাডাইস। আমি জানতাম তুমি ঠিক আসবে। জেলের সেই তুচ্ছ অয়ন আহমেদ আজ এত বড় মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক, এটা ভেবেই তো আমার হাসি থামছে না। কি ভেবেছিলে তাই স্যুট পরে নিজেকে রাজা ভাবলেই আমি তোমাকে ভয় পাবো? অয়ন কোনো কথা বলল না। তার হাতের মুঠ অটোমেটিক শক্ত হয়ে গেল, গায়ের রগগুলো ফুলে উঠল। হৃদয়ের সেই বিচ্ছিরি হাসি আর তাচ্ছিল অয়নের 5 বছরের জমানো ক্ষোভকে আগ্নেয়গিরিতে রূপ দিল। অয়ন খুব শান্তভাবে হৃদয়ের সামনে গিয়ে দাঁড়ালো। তুই হাসছিস হৃদয়? হাসবি তো বটে, তোর মতো কুলাঙ্গারা তো অন্যের জীবন ধ্বংস করে হাসতেই জানে। তবে মনে রাখিস, আজকের পর তোর এই হাসিটা চিরতরে স্তব্ধ হয়ে যাবে। তুই নীলার জীবন নিয়ে খেলেছিস, আমার মাকে মেরেছিস, আমাকে জেলের নরকে পাঠিয়েছিস। তোকে আমি কিভাবে শেষ করব সেটাকে তুই কল্পনা করতে পারছিস? শেষ করবে আমাকে? অয়ন, তোমার টাকা থাকতে পারে, কিন্তু আমার রক্তে আছে ক্ষমতা। নীলা তো একটা খেলনা ছিল মাত্র। ওকে আমি এমনভাবে ব্ল্যাকমেল করেছিলাম যে ও নিজের প্রেমিককে খুনি বানাতে বাধ্য হয়েছিল। আর তোমার মা, ও সেই ভুড়িতে তোমার শোকেই মরে গেল। এতে আমার কি দোষ? তুমিই তো ছিলে সে অপদার্থ ছেলে যে নিজের পরিবারকে বাঁচাতে পারেনি। মুখ সামলে কথা বল হৃদয়। আমার মাকে নিয়ে আর একটা শব্দ বললে তোর জিহ্বা আমি টেনে ছেড়ে ফেলবো। তুই ক্ষমতার অর্থের দম্ভ দেখাস? তোর বাবার যে ক্ষমতার ওপর বর করে তুই এত লাভাচ্ছিস, সেই পুরো মির্জা গ্রুপ আজ বিকেলের মধ্যে আমার কেনা হয়ে যাবে। তোকে আমি দেউলিয়া করে রাস্তার কুকুরের মতো দাঁড় করাবো। তুই কি ভেবেছিস তোর চক্রান্ত আমি ধরতে পারবো না? মির্জা গ্রুপ কিনবে? আকাশ কুসুম স্বপ্ন দেখা বন্ধ করো অয়ন। টাকা দিয়েই সব হয় না। আমি নীলার সাথে যা করেছি তা যদি তুমি জানতে, তবে তুমি নিজেই নিজেকে ঘৃণা করতে। নীলা আজ তোমার ঘরে থাকতে পারে, কিন্তু মানসিকভাবে আজও আমার সেই ব্ল্যাকমেইলের শিকার। তুমি চাইলেও কোনো দিন ওর মনের ভেতর থেকে সেই ভয় দূর করতে পারবে না। আমি তোকে ঘৃণা করতে ভুলে গেছি হৃদয়, কারণ ঘৃণার জন্য একটা স্ট্যান্ডার্ড লাগে। তুই তো নর্দমার কিড। তুই যে নীলার দুর্বলতার সুযোগ নিয়েছিস, সে নীলে আজ সব সত্যি আমাকে বলে দিয়েছে। তুই ভেবেছিলি ও সারা জীবন মুখ বন্ধ করে রাখবে, ভুল ভেবেছিলি। প্রেম আর সত্যের শক্তির কাছে তোর মতো পশুদের কোনো জায়গা নেই। সত্য? কোন সত্য? নীলা কি তোমাকে বলেছে আমি ওকে দিয়ে কী করিয়েছিলাম? বলেনি তো, কারণ সেটা বললে তুমি ওকে লাথি দিয়ে বের করে দিতে। শোনো অয়ন, আমি যা করেছি তা বুক ফুলিয়ে করেছি। সাহস থাকে তো কিছু করে দেখাও, শুধু বড় বড় কথা বলে কি হবে? সাহস দেখতে চাস? তবে দেখ। অয়ন আর নিজেকে সামলাতে পারল না। কথা শেষ হওয়ার আগেই এক বিদ্যুৎ গতিতে হৃদয়ের কলার চেপে ধরল এবং সজোরে একটা ঘুষি তার নাকে বসিয়ে দিল। হৃদয় ছিটকে গিয়ে কাচের টেবিলের উপর পড়ল। টেবিলটা চুরমার হয়ে গেল। হৃদয়ের মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। অয়ন তাকে টেনে তুলে আবার মারতে শুরু করলো। হৃদয়ের বডিগার্ডরা এগিয়ে আসতে চাইলে অয়নের ইশারা পেয়ে তার প্রশিক্ষিত বডিগার্ডরা মুহূর্তে তাদের ধরাশায়ী করে ফেলল। এই ঘুষিটা আমার মার চোখের পানির জন্য, এই লাথিটা আমার জেলের প্রতিটা রাতের যন্ত্রণার জন্য, আর এই অপমানটা নীলার জীবন ধ্বংস করার জন্য। তুই ক্ষমতা দেখাবি? তোর ক্ষমতা আজ তোর নিজের রক্ত দিয়ে ধুয়ে দেবো আমি। হৃদয় মির্জা রক্ত বমি করতে করতে মারো, যতটা পারো মারো।
কিন্তু তুমি কোনোদিন আমার সেই ব্ল্যাকমেইলের ভিডিওগুলো পাবে না। সেগুলো ফাঁস হলে নীলার সমাজে মুখ দেখাতে পারবে না। তুমি আমাকে মারলে নীলার সর্বনাশ হবে। ভিডিও? তুই কি সত্যি ভেবেছিস আমি ওগুলোর জন্য তোর দয়ার অপেক্ষা করব? মেহেদি ইতিমধ্যেই তোর সার্ভার হ্যাক করে সব কিছু ডিলিট করে দিয়েছে এবং ব্যাকআপ আমাদের কাছে। তুই এখন পুরোপুরি নিরাপদ হৃদয়। তোর কাছে আর কোনো অস্ত্র নেই। আজ থেকে তুই কেবল একজন সাধারণ কয়েদি হয়ে জেলের ঘানি টানবি, ঠিক যেমনটা আমি ছিলাম। তবে পার্থক্য একটাই, আমি নির্দোষ ছিলাম আর তুই হলি এই দুনিয়ার নিকৃষ্টতম অপরাধী। অয়ন হৃদয়কে মেঝের ওপর পশুর মতো পিটিয়ে রক্তাক্ত করে দিল। হৃদয়ের সেই দম্ভ আজ ধুলে মিশে গেছে। অয়ন তার গায়ের সুটটা ঠিক করে পকেট থেকে একটা রুমাল বের করে হাতের রক্ত মুছল। তার চোখে এখন এক পৈশাচিক তৃপ্তি। সে হৃদয়ের মুখের উপর পা দিয়ে দাঁড়ালো। পুলিশ বাইরে দাঁড়িয়ে আছে। তোর জীবনে বাকিরা সময় অন্ধকারের মধ্যে কাটবে। আর মির্জা গ্রুপ, কালকে সূর্য যখন উঠবে তখন পুরো বিশ্ব জানবে মির্জা গ্রুপের নতুন মালিক অয়ন চৌধুরী। তোর ধম্ব, তোর টাকা সব আমি ধুলে মিশিয়ে দিলাম। দিস ইজ নয়ন চৌধুরী স্টাইল অফ জাস্টিস। অয়ন গটগট করে বাইরে বেরিয়ে এলো। তার পেছনে পড়ে রইল হৃদয়ের বিভৎস আর্তনাদ। গাড়িতে বসে অয়ন এক দীর্ঘশ্বাস ফেলল। তার মনে হলো আজ যেন 5 বছর পর সে বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে। কিন্তু নীলার সেই গোপন ব্ল্যাকমেইলের ভিডিওগুলোর সত্যতা তার মনে এখনও খচখচ করছে। রাত গভীর হয়েছে। অয়ন যখন বাড়িতে ফিরল তার চোখে মুখে ক্লান্তির চেয়েও বেশি ছিল এক অদ্ভুত প্রশান্তি। হৃদয় মির্জাকে তার পাপের শাস্তি দিয়ে সে আজ যেন নিজের হারানো সম্মান ফিরে পেয়েছে। ড্রয়িং রুমে পা রাখতে সে দেখল নীলা সোফায় গুটিসুটি মেরে বসে আছে। তার চোখ দুটো কান্নায় ফুলে লাল হয়ে গেছে। অয়নকে দেখা মাত্রই নীলা দৌড়ে এসে তার সামনে দাঁড়ালো। অয়নের হাতে তখনও হৃদয়ের রক্তের কিছু দাগ লেগে আছে। নীলা সেই হাতটা নিজের দুহাতে জড়িয়ে ধরল। অয়ন, তুমি ফিরে এসেছো। আমি সারা রাত শুধু তোমার জন্য দোয়া করেছি। আমি জানতাম ওই নরপশু হৃদয় মির্জা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। অয়ন, আমাকে বাঁচানোর জন্য, আমার সম্মান রক্ষা করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি জানতাম না তুমি আমার জন্য এতটা ঝুঁকি নেবে। ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই নীলা। আমি যা করেছি তার প্রতিশোধের জন্য করেছি। হৃদয় মির্জা আমার শত্রু ছিল, তাকে শেষ করা আমার দরকার ছিল। তোমাকে বাঁচানোটা হয়তো সেই প্রতিশোধেরই একটা অংশ মাত্র। তুমি কেন এখনো জেগে আছো? যাও নিজের ঘরে গিয়ে বিশ্রাম নাও। কিভাবে ঘুমাবো অয়ন? প্রতিটা সেকেন্ড আমাকে করে করে কাঁদছে। আমি তোমার সাথে যা করেছি তার কোনো ক্ষমা হয় না। আমি জানি আমার একটা সরি তোমার মায়ের জীবন ফিরিয়ে দিবে না, কিন্তু বিশ্বাস করো অয়ন, আমি যখন থেকে সত্যিটা জেনেছি যে হৃদয় তোমাকে ফাঁসানোর জন্য আমাকে ব্যবহার করেছে, তখন থেকে আমি প্রতিটা মুহূর্তে মরে গেছি। আমি যদি তখন একটু সাহসী হতাম তবে আজ আমাদের জীবনটা অন্যরকম হতে পারতো। আমাকে মাফ করে দাও অয়ন, দোহাই তোমার, আমাকে একবার শুধু ক্ষমা করো। নীলা কথাগুলো বলতে বলতে অয়নের বুকের উপর মাথা রেখে ভেঙে পড়ল। অয়ন প্রথমে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলেও নীলার তপ্ত চোখের জল যখন তার স্যুটের ভেতর দিয়ে শরীরে বিঁধল তখন তার কঠোরতা যেন কিছুটা হলেও নুয়ে পড়ল। অয়ন ধীর হাতে নীলার মাথায় হাত রাখল, কিন্তু মুখে কিছুই বলল না। কক্ষের নীরবতা ভেঙে শুধু নীলার কান্নার শব্দ শোনা যাচ্ছিল। ক্ষমা শব্দটা খুব দামি নীলা। 5 বছর আমি এই শব্দের জন্য হাহাকার করেছি। আজ তুমি ক্ষমা চাইছো কারণ আমি আজ ক্ষমতাশালী। যদি আমি আজও সেই সাধারণ অয়ন থাকতাম তবে কি তুমি এভাবে আমার পায়ে পড়তে? হয়তো না। তবে আমি আজ সত্যিটা জেনেছি, তুমি একা অপরাধী ছিলে না, পরিস্থিতির শিকার হয়েছিলে তুমিও। হৃদয় মির্জা আমাদের দুজনের জীবন নিয়ে চিনিমিনি খেলেছে। আমার আক্রোশ এখন তোমার উপর থেকে অনেকটাই কমে গেছে নীলা। তুমি কি তবে আমাকে একটু হলেও বিশ্বাস করছো অয়ন? আমি জানি আমি তোমার ঘৃণা পাওয়ার যোগ্য, কিন্তু তুমি আজ যেভাবে আমার জন্য লড়লে তাতে আমি আবারও সেই পুরনো অয়নকে খুঁজে পেয়েছি, যে অয়ন আমাকে আগলে রাখতো, যে অয়ন আমার জন্য সারা পৃথিবী ছেড়ে দিতে পারতো। তুমি কি আবারও সেই অয়ন হয়ে ফিরে আসতে পারো না? আমরা কি সব ভুলে নতুন করে শুরু করতে পারি না? অতীত মুছে ফেলা যায় না নীলা। আমাদের মাঝে যে পাহাড় সমান দূরত্ব তৈরি হয়েছে তা পার হওয়ার অনেক কঠিন। তবে আমি চেষ্টা করব তোমাকে আর কষ্ট না দিতে। আজ থেকে এই বাড়িতে তুমি বন্দি নাও। তুমি চাইলে কালই তোমার বাবার কাছে চলে যেতে পারো। আমি তোমাকে মুক্তি দিচ্ছি নীলা। আজ থেকে তুমি স্বাধীন। না অয়ন, আমি এই মুক্তি চাই না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি আমাকে ঘৃণা করো, মারো, যা ইচ্ছা করো, কিন্তু
আমাকে তোমার ছায়া হয়ে থাকতে দাও। আমি সারা জীবন তোমার এই ঘৃণা শোধ করতে চাই। আমি চাই তোমার এই ব্যথায় ভরা মনে একটু হলো শান্তির প্রলোভ দিতে। আর আমি তোমাকে ভালোবাসি, আজও ঠিক সেই আগের মতোই ভালোবাসি। অয়ন নীলার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। নীলার চোখে আজ কোনো ছলনা নেই, আছে এক গভীর তৃষ্ণা। অয়ন যখন কিছু বলতে যাবে তখনই সে লক্ষ্য করল নীলার শরীরটা টলছে। নীলার মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল, চোখের মণিগুলো স্থির হয়ে আসছে। নীলা কি হয়েছে তোমার? নীলা, আমার দিকে তাকাও, তুমি কি ঠিক আছো? অয়ন, আমার মাথাটা কেন জানি খুব ঘুরছে। আমি কিছু দেখতে পাচ্ছি না, সব অন্ধকার হয়ে আসছে। নীলা কথাটা শেষ করতে পারল না, তার শরীরটা এলিয়ে পড়ল এবং সে জ্ঞান হারিয়ে অয়নের কোলের উপরে ঢলে পড়ল। সারাদিনের মানসিক চাপ, কান্না আর না খেয়ে থাকার ধকল তার শরীর আর নিতে পারল না। অয়ন চিৎকার করে নীলার নাম ধরে ডাকতে লাগলো। তার বুকের ভেতরে যে পাথরের দেয়ালটা ছিল তা আজ নীলার এই অবস্থা দেখে যেন হুড়মুড় করে ভেঙে পড়ল। নীলা, চোখ খোলো। না, তোমার কিছু হতে পারে না। আমি তোমাকে কেবল ফিরে পেতে শুরু করেছি। মেহেদি, ডাক্তারকে কল করো জলদি। নীলা প্লিজ, আমার দিকে তাকাও। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি নীলা, আমি সব ভুলে গেছি। শুধু তুমি চোখ খোলো। অয়ন নীলাকে পাজাগোলা করে তুলে নিয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। তার চোখে তখন জল আর ভয় যে অয়নকে কেউ টলাতে পারেনি। আজ নীলার এক মুহূর্তের অসুস্থতা তাকে পুরোপুরি বিধ্বস্ত করে দিল। ক্ষমতার দম্ভ আর আভিজাত্য আজ এক নিমেষে ম্লান হয়ে গেল এই অকৃত্রিম ভালোবাসার হাহাকারের কাছে। অয়নের বিশাল প্রসাদের প্রতিটি ঘর আজ উৎকণ্ঠা। নীলা অজ্ঞান হয়ে যাওয়ার পর অয়ন তাকে কোলে করে নিয়ে ঘরে শুয়ে দিয়েছে। সে অস্থিরভাবে রুমের বাইরে পায়চারি করছে। কিছুক্ষণ আগেই ডাক্তার ভেতরে ঢুকেছেন। অয়নের মনে হচ্ছে সময় যেন থমকে গেছে। যে মানুষটা 1000 কোটি টাকার ডিল 1 মিনিটে সই করে দেয়, সে আজ একটা খবরের অপেক্ষায় ঘামছে। কিছুক্ষণ পর ডাক্তার দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন, তার মুখে এক প্রশান্তির হাসি। অয়ন দ্রুত এগিয়ে গিয়ে ডাক্তারের হাত চেপে ধরল। ডাক্তার, নীলার কি হয়েছে? ও কেন হঠাৎ এভাবে পড়ে গেল? কোনো সিরিয়াস সমস্যা নেই তো? যা লাগে আমি দেবো, আপনি শুধু বলুন ও ঠিক আছে তো? ডাক্তার অয়নের অস্থিরতা দেখে হেসেই ফেললেন। তিনি অয়নের কাঁধে হাত রেখে তাকে আশ্বস্ত করালেন। অয়ন কৌতূহলী চোখে ডাক্তারের দিকে তাকিয়ে রইল, যেন সে দুনিয়ার শ্রেষ্ঠ কোনো রহস্য শুনতে চলেছে। মিস্টার অয়ন চৌধুরী, ভয়ের কিছু নেই, বরং আপনার জন্য এমন একটা সুখবর আছে যা শোনার পর আপনি হয়তো খুশিতে আত্মহারা হয়ে যাবেন। নীলা মা হতে চলেছে। অভিনন্দন মিস্টার অয়ন, আপনি বাবা হতে চলেছেন। মিসেস অয়নের এই দুর্বলতা আর মাথা ঘুরে পড়াটা মূলত প্রেগনেন্সির কারণে হয়েছে। এখন ওর অনেক যত্ন আর বিশ্রাম প্রয়োজন। ডাক্তারের এই কথাটি শোনা মাত্রই অয়ন যেন পাথরের মতো জমে গেল। তার কানে বারবার শব্দটা প্রতিধ্বনিত হচ্ছে, আপনি বাবা হতে চলেছেন। অয়ন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে প্রতিহিংসার আগুনে সে পড়েছিল, যে একাকিত্ব তাকে গ্রাস করেছিল, সেই মরুভূমিতে আজ হঠাৎ করেই যেন বৃষ্টির বন্যা বয়ে গেল। অয়নের চোখে আনন্দশ্রু চলে এলো। সে কয়েক সেকেন্ডের কোনো কথা বলতে পারল না। আপনি কি সত্যি বলছেন ডাক্তার? আমি আমি বাবা হচ্ছি? আমার জীবনের ছোট অয়ন আসছে? আমি কি সত্যি তো? আমি কি একবার ভেতরে যেতে পারি? আমি কি ওকে দেখতে পারি? ডাক্তার অনুমতি দিতেই অয়ন ঝড়ের বেগে ঘরের ভিতরে ঢুকলো। নীলা তখন চোখ মেলেছে। সে ফ্যাকাশে মুখে বিছানার হেলান দিয়ে বসেছিল। অয়নকে দেখেই সে ভয় পেয়ে গেল। ভাবলো হয়তো অয়ন আবারও তাকে কোনো কথা শোনাবে, কিন্তু অয়ন যা করলো তা নীলার কল্পনার বাইরে ছিল। অয়ন দৌড়ে গিয়ে নীলাকে জড়িয়ে ধরল। সে নীলার কপালে গালে চুমু খেতে লাগলো পাগলের মতো। নীলা, তুমি কি জানো তুমি আমাকে আজ কি দিয়েছো? আমি তোমাকে ঘৃণা করতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে পৃথিবীর সব থেকে বড় উপহার দিয়ে দিলে। আমাদের সন্তান আসছে নীলা, আমাদের ভালোবাসার চিহ্ন আসছে। আমি বাবা হচ্ছি নীলা, আমি বাবা হচ্ছি। আমাকে মাফ করে দাও নীলা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আজ থেকে আমি তোমাকে আর এক ফোঁটা চোখের জলও ফেলতে দিব না। অয়ন, তুমি কি সত্যি খুশি হয়েছো? আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে ঘৃণা করবে। আমি খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু আমাদের এই সন্তান কি পারবে আমাদের সব দূরত্ব গুছিয়ে দিতে? তুমি কি আমাদের এই ছোট্ট অয়নকে ভালোবাসবে তো? ভালোবাসবো মানে? ও
ও হবে এই সাম্রাজ্যের রাজপুত্র, ও হবে আমার বেঁচে থাকার একমাত্র কারণ। নীলা, আজ আমার জীবনের সব থেকে খুশির দিন। আজ আমার সব প্রতিশোধের অবসান হলো। এই সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি সব কিছু বলে যেতে পারি। তুমি শুধু সুস্থ থেকো নীলা, আমি তোমাকে রানীর মতো আগলে রাখবো। অয়ন নীলার কোলে মাথা রেখে কিছুক্ষণ ছোট বাচ্চার মতো কাঁদল। এটি কোনো যন্ত্রণার কান্না নয়, এটি ছিল পূর্ণতার কান্না। এরপর অয়ন দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে মেহেদি দাঁড়িয়েছিল। অয়ন মেহেদিকে দেখে অট্টহাসি দিয়ে উঠল এবং তাকে এক প্রকার জড়িয়ে ধরল। অয়নের চোখে মুখে তখন এক রাজকীয় আভা। মেহেদি, শুনেছ? আমি বাবা হচ্ছি। আমার ঘরে ছোট অয়ন চৌধুরী আসছে। শোনো মেহেদি, আজ এই মুহূর্তে অর্ডার দাও, পুরো দেশে যেন মিষ্টি বিতরণ করা হয়। আমাদের যতগুলো অফিস আছে সব স্টাফদের 1 মাসের বোনাস ঘোষণা করো। অনাথ আশ্রমে দামি খাবার আর নতুন পোশাক পাঠাও। আজ কেউ যেন না খেয়ে না থাকে। আজ পুরো দেশ জানবে যে অয়ন চৌধুরীর ঘরে তার উত্তরসূরি আসছে। কোনো ভুল যেন না হয় মেহেদি, আজ উৎসব হবে। মেহেদি অয়নের এই খুশি দেখে অভিভূত হয়ে গেল। সে দ্রুত সব ব্যবস্থা করার জন্য বেরিয়ে গেল। অয়ন আবারও ঘরের ভেতরে ফিরে এলো। সে নীলার হাত ধরে বসে রইল এবং তার পেটে কান পেতে কিছু শোনার চেষ্টা করতে লাগলো। নীলা অয়নের এই রূপ দেখে হাসছে আর কাঁদছে। যে অয়নকে সে পশু ভেবেছিল, সেই অয়ন আজ তার সন্তানের জন্য এক কোমল হৃদয়ের বাবা হয়ে উঠেছে। আজকের রাতটা এই প্রাসাদের জন্য কোনো সাধারণ রাত ছিল না, এটি ছিল এক নতুন জীবনের শুরু। সময় যেন ডানা মেলে উঠছে। অয়ন চৌধুরীর সেই কঠিন ব্যক্তিত্ব, সেই দম্ভ আর পাথরের মতো মন আজ কোথায় যেন হারিয়ে গেছে। বাড়ি ভর্তি কাজের লোক থাকলেও অয়ন কাউকে নীলার ধারে কাছেও ঘেঁষতে দেয় না। অফিসের 1000 কোটি টাকার মিটিং বাতিল করে সে এখন সারাদিন নীলার ঘরের সোফায় ল্যাপটপ নিয়ে বসে থাকে। একটু পরপর ল্যাপটপ রেখে সে নীলার কাছে গিয়ে বসে, যেন নীলা কোনো কাচের পুতুল, একটু নজর সরালেই ভেঙে যাবে। অয়নের এই পরিবর্তন দেখে নীলা মাঝে মাঝে নিজের চোখকেও বিশ্বাস করতে পারে না। নীলা, এই তো আবার মুখ ঘিরে নিলে। এই গ্লাসের জুসটা কিন্তু তোমাকে শেষ করতেই হবে। আমাদের ছোট অয়ন ভেতরে বলছে যে তার খুব খিদে পেয়েছে, আর তুমি এভাবে আমতামতা করছো। লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও তো। উফ অয়ন, তুমি কি পাগল হয়ে গেলে? এই নিয়ে 5 বার তুমি আমাকে কিছু না কিছু খাওয়ালে। আমার জাস্ট গন্ধ লাগছে, আমি খেতে পারছি না। বমি বমি ভাব হচ্ছে খুব। প্লিজ এটা সরিয়ে নাও। অয়ন নীলার কথা পাত্তাই দিল না। সে নিজে 1 চামচ জুস নিয়ে নীলার ঠোঁটের কাছে ধরল। অয়নের চোখে মুখে এক অদ্ভুত আবদার, ঠিক যেমন কোনো ছোট্ট বাচ্চা তার প্রিয় খেলনা পাওয়ার জন্য সেটাকে আগলে রাখে। অয়ন এখন নীলাকে নিয়ে ঠিক তেমনই মাতোয়ারা। তার কাছে এখন অফিসের সই বা বিজনেস ডিলের চেয়ে নীলার 1 চামচ খাবার খাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। বমি হলে হবে, আমি আবার খাওয়াবো, কিন্তু খালি পেটে থাকা চলবে না। তুমি না খেলে আমার ছেলেটা বড় হবে কিভাবে? আর শোনো, কাল থেকে আমি অফিসে আরও কম যাব। মেয়েদিকে বলে দিয়েছি সব ফাইল যেন ল্যাপটপে পাঠায়। আমি তোমাকে চোখে হারাই নিলা। এক মুহূর্ত আড়াল হলেই মনে হয় কি যেন হারিয়ে ফেললাম। তুমি এখন আমার সেই দামি খেলনা, যা আমি আর কাউকে ছুতেও দেব না। তুমি সত্যি একটা বাচ্চা হয়ে গেছো অয়ন। কোথায় সেই ভয়ঙ্কর সিও, আর কোথায় এই জেদি বাচ্চাটা? আগে তো তোমার ভয়ে আমি কাঁপতাম, আর এখন তোমার এই কেয়ারিং দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি কি জানো, তুমি মাঝে মধ্যে এতটা কিউট ব্যবহার করো। কিউট? আমি? অয়ন চৌধুরীকে কেউ কোনোদিনও কিউট বলেনি নীলা, কিন্তু তোমার কাছে আমি যা ইচ্ছা হতে পারি। তুমি চাইলে আমি গোড়া সাথে তোমাকে পিঠে নিয়ে করব। তুমি শুধু একটু হাসো। আর এই যে বমি বমি ভাব, এটা তো কয়েক মাস থাকবে। ডাক্তার বলেছে এটা নর্মাল, তাই বলে খাওয়া বন্ধ করা যাবে না। হা করো তো দেখি। নীলা অনিচ্ছা সত্ত্বেও অয়নের আবদারে জুসটা খেয়ে নিল। অয়ন খুশি হয়ে নীলার কপালে একটা চুমু এঁকে দিল। দেখতে দেখতে কয়েক মাস কেটে গেছে। নীলার পেটে এখন ছোট অয়নের অস্তিত্ব বেশ বোঝা যায়। নীলা এখন ঠিকমতো হাঁটতেও পারে না, শরীর ভারী হয়ে গেছে। অয়ন তাকে ধরে ধরে বাগানে নিয়ে যায়, আড্ডা দেয়। বিকেলের রোদে তারা দুজন যখন বারান্দায় বসে থাকে, তখন মনে হয় পৃথিবীর সব সুখ যেন এই ছোট কোণটিতে এসে জমা হয়েছে। অয়ন, একটা কথা বলবে? তুমি কি সত্যি আমাকে মাফ করে দিয়েছো? মাঝে মধ্যে আমার খুব ভয় হয়, ভাবি হয়তো এই খুশিটা একটা স্বপ্ন।
তুমি আবার সেই আগের মতো নিষ্ঠুর হয়ে যাবে না তো? পাগলি একটা। অতীতে যা হয়েছে তা ওই ডাস্টবিনই থাক। আমি তো তোমাকে মাফ করেছি যেদিন আমি জানতে পেরেছি তুমি পরিস্থিতির শিকার ছিলে। আর এখন তো আমার রাগ করার কোনো অপশনই নেই। তুমি আমাকে বাবা হওয়ার আনন্দ দিচ্ছ নিলে, এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে? এখন থেকে আমার পুরো জীবনটা শুধু তোমাদের ঘিরে। আমি এখন আর প্রতিশোধ চাই না, আমি শুধু আমাদের এই ছোট্ট পরিবারটাকে আগলে রাখতে চাই। অয়ন নীলাকে জড়িয়ে ধরে তার পেটে কান পাতল। সে মৃদু স্বরে কার সাথে যেন গল্প করতে শুরু করলো। নীলা অয়নের এই পাগলামি দেখে মুচকি হাসছে। যে মানুষটা একসময় ক্ষমতার মোহে অন্ধ ছিল, সে আজ অনাগত সন্তানের গলার আওয়াজ শোনার জন্য ব্যাকুল। শোনো ছোট অয়ন চৌধুরী, তুমি আসার আগে কিন্তু তোমার আম্মাকে অনেক জ্বালিয়েছো। বের হওয়ার আগে আমার কাছে আসবে, আমি তোমাকে সব বিচার দেব। আর দেখো, তোমার আম্মু কিন্তু একদম খেতে চায় না। তুমি একটু ভেতর থেকে লাথি মেরে ওকে বলো যে তোমার খিদে পেয়েছে। ও এখনো কিছুই বোঝে না অয়ন। আর তুমি ওর সাথে নালিশ করছো? তুমি সত্যি দিনের পর দিন আরো বেশি পাগল হয়ে যাচ্ছ। হ্যাঁ, আমি পাগল, তোমার প্রেমে পাগল, আমাদের সন্তানের মায়ে পাগল। আজ রাতে কিন্তু আমি নিজ হাতে রান্না করব তোমার প্রিয় খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। কোনো অজুহাত চলবে না, তোমাকে মন ভরে খেতে হবে। অয়ন নীলার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তাদের এই খুনসুটি আর হাসাহাসিতে পুরো প্রাসাদ আজ প্রাণবন্ত। নীলার শরীরটা একটু খারাপ লাগলেও অয়নের এই অকৃত্রিম ভালোবাসা তার সব ক্লান্তি দূর করে দিচ্ছে। তারা দুজনেই এখন প্রহর গুনছে সেই বিশেষ দিনটির জন্য, যখন তাদের এই ছোট্ট পৃথিবীটা আরও পূর্ণতা পাবে। অয়ন এখন আর সেই নিষ্ঠুর স্বামী নয়, সে এখন এক দায়িত্বশীল জীবনসঙ্গী এবং এক আবেগপ্রবণ হবু বাবা। রাত যখন 2:30, তখন প্রাসাদ গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু নীলার চোখে ঘুম নেই। অয়ন পাশেই নীলার একটা হাত ধরে গভীর ঘুমে মগ্ন। নীলা ইদানিং অয়নের এই পাগলামি আর ভালোবাসা দেখে নিজের সব দুঃখ ভুলে গেছে। তাদের সম্পর্ক এখন একদম সহজ আর মধুময়। হুট করে নীলার খুব করে কাঁচা আম মাখা খেতে ইচ্ছে হলো। এই অসময়ে কাঁচা আম পাওয়া অসম্ভব জেনেও আলতো করে অয়নকে ডাকলো। অয়ন, ও অয়ন, জাগো না একটু। আমার না খুব কাঁচা আম খেতে ইচ্ছে করছে, টক ঝাল নুন দিয়ে মাখা। শুনছো? অয়ন এক ডাকেই ধরফর করে উঠে বসলো। ঘুমের ঘোরে থাকলেও নীলার যে কোনো আবদার তার কাছে হুকুমের মতো। সে চোখ কচলাতে কচলাতে নীলার দিকে তাকালো। কাঁচা আম এই মাঝরাতে? পাগলি, এখন কোথায় পাবো? আচ্ছা দাঁড়াও, তুমি একদম টেনশন করো না, আমাদের কোল্ড স্টোরেজে নিশ্চয়ই আম আছে। আর না থাকলে আমি এখনই লোক পাঠাচ্ছি। তুমি বসো, আমি নিজ হাতে তোমাকে মেখে খাওয়াবো। অয়ন বিছানা থেকে নেমে যখন রান্নাঘরের দিকে যেতে যাবে, ঠিক তখনই প্রাসাদের বাইরে বিকট শব্দে একটা বিস্ফোরণ হলো। অয়ন মুহূর্তে সতর্ক হয়ে গেল। সে বুঝতে পারল এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়। জানালার বাইরে তাকাতেই সে দেখল একদল মুখোশধারী সশস্ত্র লোক প্রাসাদের গেট ভেঙে ভেতরে ঢুকছে। অয়ন অপ্রস্তুত ছিল ঠিকই, কিন্তু তার ভেতরে থাকা সেই পুরো সিংহটা জেগে উঠল। নীলা, গাড়ির নিচে যাও দ্রুত, একদম বের হবে না। ওরা প্রাসাদে ঢুকে পড়েছে, আমি ওদের দেখে নিচ্ছি। কোনো ভয় নেই নীলা, আমি আছি তো। অয়ন তার ড্রয়ার থেকে রিভলভারটা বের করে নিল। বডিগার্ডদের চিৎকার আর গুলির শব্দে পুরো বাড়ি কেঁপে উঠল। হৃদয়ের কিছু অনুচর এই সুযোগে হামলা করেছে অয়নকে শেষ করার জন্য। অয়ন একা সাহসিকতার সাথে লড়াই করতে শুরু করলো। করিডোরে 3 জন হামলাকারীকে সে একাই ধরাশায়ী করলো। তার হাত আর কাঁধে গুলির আঁচড় লাগলেও সে দমে গেল না। সে শুধু ভাবছিল ভেতরের ঘরে থাকা নীলা আর তার অনাগত সন্তানের কথা। তোরা এসেছিস অয়ন চৌধুরীকে মারতে? বলে যাস না আমি জেলের নরক থেকে ফিরে আসা মানুষ। তোদের মরণ আজ আমার হাতই হবে। অয়ন একাই পুরো যুদ্ধটা যেন নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিল। তার নিখুঁত নিশানায় একের পর এক হামলাকারী লুটিয়ে পড়তে লাগলো। কিন্তু ঠিক যখন পরিস্থিতি শান্ত হয়ে আসছে বলে মনে হচ্ছিল, তখন একজন হামলাকারী পেছন থেকে নীলার ঘরের জানালা দিয়ে ভেতরে ঢুকে পড়ল। নীলা চিৎকার করে উঠল। অয়ন পাগলের মতো দৌড়ে ঘরে ঢুকলো এবং হামলাকারীকে গুলি করলো। কিন্তু মরার আগে সেই লোকটা তার হাতের ভারী রাইফেলটা দিয়ে নীলার পেটের দিকে সজোরে ধাক্কা মারল। অয়ন, অয়ন আমার বাচ্চা, মা গো।
নীলা যন্ত্রণায় নীল হয়ে মেঝের ওপর পড়ে গেল। তার পেট এখন অনেকখানি বেরিয়ে এসেছে, কয়েকদিন পরেই হয়তো বাচ্চা হবে। এই চরম অবস্থায় এমন আঘাত সে সহ্য করতে পারল না। অয়ন হামলাকারীকে পশুর মতো পিটিয়ে শেষ করে দিয়ে দৌড়ে নীলার কাছে এলো। নীলা, না, চুপ করো নীলা, আমি সব শেষ করে দিয়েছি। কেউ নেই আর, তুমি কথা বলো। ডক্টর, মেহেদি, জলদি গাড়ি বের করো। আমার নীলার কিছু হলে আমি এই শহর জ্বালিয়ে দেব। নীলা যন্ত্রণায় গোঙাচ্ছে, তার গাল বেয়ে ঘাম ঝরছে। সে শুধু অয়নের হাতটা শক্ত করে ধরল। অয়ন তাকে পাচাকোলা করে তুলে নিচে নামতে লাগলো। তার নিজের শরীর থেকে রক্ত ঝরছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। সে শুধু দেখছে নীলার ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা। প্রাসাদের বাইরে তখন জয় করা যুদ্ধের ধ্বংসাবশেষ পড়ে আছে, কিন্তু অয়নের কাছে এখন সবথেকে বড় যুদ্ধ হলো নীলা আর তার সন্তানকে বাঁচানো। অয়ন, খুব কষ্ট হচ্ছে। আমার ছোট অয়ন ঠিক থাকবে তো? তুমি ওকে বাঁচাও অয়ন, আমাকে না হলেও চলবে, তুমি ওকে। চুপ করো নীলা, একদম বাজে কথা বলবে না। তোমাদের দুজনের কিছু হতে দেব না আমি। আমি আজ জমের সাথে লড়াই করব তোমাদের জন্য। জোরে নিঃশ্বাস নাও নীলা, আমরা হাসপাতালে পৌঁছে যাচ্ছি। অয়ন গাড়ি নিয়ে ঝড়ের বেগে হাসপাতালের দিকে ছুটল। তার চোখে আজ পরাজয়ের ভয়। সে একা হাতে যুদ্ধে জয়ী হলেও নীলার এই আঘাতটাকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিচ্ছে। যে খুশির জন্য সে এতদিন অপেক্ষা করছিল, তা কি তবে এই অন্ধকারের আড়ালে হারিয়ে যাবে? হাসপাতালের করিডোরে তখন মৃত্যুর মতো নিস্তব্ধতা। অয়নের সারা গায়ে তখনও নিজের আর নীলার রক্তের দাগ লেগে আছে। একটু আগেই ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে যে কথাটি বললেন, তা শোনার পর থেকে অয়নের পায়ের নিচ থেকে পৃথিবীটা সরে গেছে। ডাক্তার জানিয়েছেন আঘাতটা খুব গভীর ছিল। প্রসব বেদনা আর অভ্যন্তরীণ রক্তক্ষরণে নীলার অবস্থা আশঙ্কাজনক। এখন হয় মা, না হয় সন্তান, কাউকে একজনকে বেছে নিতে হবে। এই নিষ্ঠুর সিদ্ধান্তের সামনে অয়ন চৌধুরী আজ পুরোপুরি নিঃস্ব। ডাক্তার, আপনি কি বলছেন? আমি কাউকে বেছে নিতে পারবো না। আমি দুজনকে চাই। এই সাম্রাজ্য, এই টাকা, এই ক্ষমতা সব নিয়ে নিন আপনি, কিন্তু আমার নীলা আর আমার সন্তানকে ফিরিয়ে দিন। আমি ওদের ছাড়া বাঁচবো না ডাক্তার। ডাক্তার মাথা নিচে করে ভেতরে চলে গেলেন। অয়ন করিডোরের দেয়ালে পিঠ ঠেকিয়ে নিচে বসে পড়ল। তার দুহাত কাঁপছে। হঠাৎ তার মনে হলো যে শক্তির দম্ভ সে সারা জীবন করেছে, তা আজ কত তুচ্ছ। সে দৌড়ে হাসপাতালের ছোটে প্রেয়ার রুমের দিকে গেল। সেখানে গিয়ে সে এক কোলে জায়নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে পড়ল। যে অয়ন কোনোদিন কারো কাছে মাথা নত করেনি, সে আজ তার সৃষ্টিকর্তার সামনে এক ভিখারির মতো দাঁড়িয়েছে। ইয়া আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি। আমি প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে একটা নিষ্পাপ মেয়েকে অনেক কষ্ট দিয়েছি। আজ আমাকে সাজা দাও, আমার জান কবজ করে নাও, কিন্তু আমার নীলাকে কেড়ে নিও না। আমার ছোট অয়নকে পৃথিবীর আলো দেখতে দাও। আমি আজ তোমার কাছে মাথা নত করছি মাবুদ। অয়ন সিজদায় গিয়ে হাউমাউ করে কেঁদে উঠল। তার কান্নার শব্দে প্রিয়ার রুমের বাতাস ভারী হয়ে উঠল। সে সিজদা থেকে মাথা তুলছে না। তার চোখের পানিতে জায়নামাজ ভিজে একাকার হয়ে গেছে। সে অনুভব করছে আজ যদি সে তার রবের কাছ থেকে এই সুন্দর ভিক্ষা না পায়, তবে অয়ন চৌধুরী নামটা পৃথিবীর বুক থেকে মুছে যাবে। হে দয়াময়, তুমি তো অন্তর্যামী। তুমি জানো আমি নীলাকে কতটা ভালোবাসি। আমি ওকে অনেক ঘৃণা করার অভিনয় করেছি, কিন্তু প্রতিটা রাতে ওর কষ্টের জন্য আমি নিজেও কেঁদেছি। আজ আমাদের খুশির দিন ছিল। আজ আমাদের ঘর আলো করে সন্তান আসার কথা ছিল। তুমি কি আমাদের এই ছোট্ট খুশিটুকু কেড়ে নেবে? আমি ভিখারি হয়ে তোমার দরবারে হাত পেতেছি। আমার সব অহংকার আজ তোমার পায়ের নিচে। দোহাই তোমার, আমার নীলা আর আমার বাচ্চাকে আমার বুকে ফিরিয়ে দাও। অয়ন মোনাজাত ধরে এমনভাবে কাঁদছে যেন এক অবোধ শিশু তার সব থেকে প্রিয় জিনিসটি ফিরে পাওয়ার জন্য আকুতি করছে। সে বিড়বিড় করে তওবা করছে আর নিজের ভুলের জন্য মাফ চাইছে। তার মনে হচ্ছে এই মুহূর্তটাই তার জীবনের শেষ পরীক্ষা। যদি সে আজ ফিরে না পায়, তবে এই বিশাল সম্পদ তার কাছে কবরের মাটির মতো হয়ে যাবে। অয়ন মোনাজাত শেষ করে আবারও সিজদায় লুটিয়ে পড়ল। সে মনে মনে প্রতিজ্ঞা করলো আজ যতক্ষণ না সে সুখবর পাবে, ততক্ষণ এই সিজদা থেকে সে উঠবে না। মাবুদ, তুমি চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারো। আমার মা চলে গেছে, আমার বাবা নিখোঁজ। আমার আপন বলতে তো এই নীলা আর আমার অনাগত সন্তান।
তুমি ওদের ফিরিয়ে দাও। আমি প্রতিজ্ঞা করছি, আমি আমার জীবনটা মানুষের সেবায় উৎসর্গ করব। আমি আর কোনোদিনও কারো মনে কষ্ট দেব না। শুধু আজকের জন্য তুমি আমাকে এই ভিক্ষা দাও। হাসপাতালে সেই নিঝুম ঘরে অয়নের কান্নার প্রতিধ্বনি বাজতে লাগলো। বাইরে অপারেশন থিয়েটারের লালবাতিটা এখনো জ্বলছে। অয়ন জায়নামাজে পড়ে থেকে বিরামহীন প্রার্থনা করে যাচ্ছে। ক্ষমতার দম্ভে অন্ধ থাকা সেই ছেলেটি আজ বুঝতে পেরেছে এই মহাবিশ্বের মালিক কেবল একজনই, আর সেই মালিকের কাছে আজ সে তার পুরো জগৎটা ফিরে পাওয়ার জন্য আকুল হয়ে কাঁদছে। জায়নামাজে লুটিয়ে থাকা অয়নের শরীরটা থরথর করে কাঁপছে। সে যেন আজ নাছোড়বান্দা। আল্লাহর রহমত ছাড়া সে এই কক্ষ থেকে বের হবে না। ঠিক তখনই অপারেশন থিয়েটারের দরজার পাশে মেহেদীর উত্তেজিত কণ্ঠ শোনা গেল। তখন সিজদা থেকে মাথা তুলতেই দেখল ডাক্তার হাসি মুখে তার দিকে এগিয়ে আসছেন। ডাক্তারের চোখে মুখে এক অলৌকিক বিজয়ের ছাপ। মিস্টার অয়ন চৌধুরী, মজা যা হয়েছে, আমরা আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু শেষ মুহূর্তে মা এবং বাচ্চা দুজনেই বিপদ কাটিয়ে উঠেছে। অভিনন্দন, আপনার কোল আলো করে এক রাজপুত্র হয়েছে। মা এবং ছেলে দুজনেই এখন সম্পূর্ণ সুস্থ। অয়ন এক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল। এরপর সে আবারও সিজদায় গিয়ে শুকরিয়া আদায় করল। তার চোখ দিয়ে অঝোর ধারায় আনন্দ অশ্রু ঝরছে। জায়নামাজ থেকে উঠে সে টলমল পায়ে কেবিনের দিকে এগিয়ে গেল। দরজার কাছে দিয়ে দেখল নীলা শান্তভাবে ঘুমিয়ে আছে, আর তার পাশে কাপড় মোড়ানো এক ছোট্ট প্রাণ। অন ভেতরে ঢুকে ধীর পায়ে তাদের পাশে গিয়ে দাঁড়ালো। সে পরম মমতায় নীলার একটা চুমু খেলো এবং তারপর তার ছেলের ছোট্ট আঙুলগুলো স্পর্শ করলো। অয়নের মনে হলো তার 5 বছরের সব যাতনা আজই এক মুহূর্তে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। তোমরা বেঁচে আছো, আমার পৃথিবী ফিরে এসেছে। আমি কথা দিচ্ছি নীলা, আজ যে রক্ত ঝরেছে তার হিসেবে আমি এমনভাবে নেব যে ইতিহাস তা মনে রাখবে। তোমাদের যারা কষ্ট হতে চেয়েছে তাদের নিঃশ্বাস নেওয়ার অধিকার আমি কেড়ে নেব। কেবিন থেকে বেরিয়ে আসতেই অয়নের চেহারা মুহূর্তের মধ্যে বদলে গেল। একটু আগে যে চোখে অশ্রু ছিল, এখন সেখানে আগুনের লিলিহান শিখা জ্বলছে। তার চোয়াল শক্ত হয়ে এলো, গায়ের রগগুলো ফুলে উঠল। সে করিডোরে দাঁড়ানো মেহেদীর কলার চেপে ধরল। তার কণ্ঠস্বর এখন বজ্রের মতো গম্ভীর। মেহেদী, হামলাকারীদের খবর কি? ওদের নেতাকে? কার এত সাহস যে অয়ন চৌধুরীর ঘরে ঢুকে আমার স্ত্রী আর সন্তানের রক্ত ঝরায়? আমি এই শহর তছনছ করে দেব, কিন্তু ওদের আমি আজ জ্যান্ত খবর দেব। স্যার, আমরা দুজনকে ধরতে পেরেছি। বাকিরা পালানোর চেষ্টা করছিল, কিন্তু আমাদের ছেলেরা তাদের ঘিরে ফেলেছে। ইন্টারোগেশনে বেরিয়ে এসেছে স্যার, এই পুরো ঘটনার মাস্টারমাইন্ড সেই জেলবন্দি হৃদয় মির্জা। সে জেল থেকে বসেই তার পুরনো গ্যাং আর টাকার জোরে এই হামলা চালিয়েছে। হৃদয় মির্জা, তুই জেলে থেকেও তোর 20 দাঁত ভাঙ্গিস নি? তুই ভেবেছিলি অয়ন চৌধুরী দয়া দেখাবে? তুই আমার পরিবারকে শেষ করতে চেয়েছিস। এবার দেখ অয়ন চৌধুরী ধ্বংসলীলা কাকে বলে। মেহেদী, আমার ব্যক্তিগত কমান্ডো বাহিনীকে রেডি করো। আজকের পর মির্জা বংশের একটা চিহ্ন যেন এই পৃথিবীতে না থাকে। ওদের যত বিজনেস হাউস আছে, যত গুদাম আছে, সব জ্বালিয়ে পুড়ে ছাই করে দাও। আর হৃদয় মির্জা, ওর জন্য আমি নিজেই যাচ্ছি। অয়ন হাসপাতাল থেকে বেরিয়ে সরাসরি তার কালো মার্সিডিজে গিয়ে বসল। পুরো শহর আজ অয়ন চৌধুরীর তাণ্ডব দেখবে। তার নির্দেশে শহরের আনাচে কানাচে থাকা মির্জা পরিবারের সব আস্তানায় একযোগে হামলা শুরু হলো। অয়ন নিজেই অস্ত্রের মুখে হৃদয়ের লোকজনকে খুঁজে বের করে তাদের শেষ করতে লাগলো। সে যেন আজ এক ধ্বংসকারী দেবতা। যে শহর একসময় অয়নকে অপরাধী বলে জেলে দিয়েছিল, সে শহর আজ তার ক্ষমতার দাপটে কাঁদছে। অয়ন চৌধুরী আজ অপ্রতিরোধ্য, কারণ তার গায়ে লেগে আছে তার স্ত্রী আর সন্তানের জীবনের বিনিময়ে পাওয়া রক্ত। হৃদয় মির্জা, তুই জেলের 4 দেওয়ালের ভিতরে নিরাপদ নস। তুই আমার গড় ভাঙতে চেয়েছিলি, আমি তোর অস্তিত্ব এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেব। আজ রাতটা হবে তোর বংশের জন্য শেষ অভিযুক্ত রাত। অয়ন চৌধুরী ফিরে ধ্বংস নিয়ে ফেরে, আর আজ সেই ধ্বংসের শুরু। অয়ন ঝড়ের গতিতে এগোতে লাগলো সেই জেলের দিকে যেখানে হৃদয় মির্জা বন্দি আছে। তার পিছনে জ্বলছে আগুনের লেলিহান শিখা, আর বাতাসে ভাসছে শত্রুদের আর্তনাদ। অয়ন আজ কোনো আইন মানবে না, কোনো নিয়ম মানবে না। সে আজ কেবল একজন বাবা আর স্বামী, যে তার পরিবারের ওপর হওয়া অন্যায়ের চূড়ান্ত প্রতিশোধ নিতে বেরিয়েছে। ধ্বংসলীলা শেষ হয়েছে। অয়ন চৌধুরী বুঝিয়ে দিয়েছে তার পরিবারকে স্পর্শ করার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে।
হৃদয় মির্জার পুরো সাম্রাজ্য এখন ধুলোয় মিশে গেছে, আর সে জেলের অন্ধকারে পচে মরছে। কিন্তু আজ অয়নের মনে আর কোনো ঘৃণা বা ক্রোধ নেই। আজ প্রাসাদের চারপাশে ফুলে ফুলে সাজানো হয়েছে। সকালের মিঠে রোদ যখন জানালার পর্দা ভেদ করে ভেতরে ঢুকলো, অয়ন দেখল নীলা বিছানায় হেলান দিয়ে বসে আছে, আর তার কোলে দেবদূতের মতো শান্ত হয়ে ঘুমিয়ে আছে তাদের ছোট্ট রাজপুত্র। অয়ন ধীর পায়ে এগিয়ে এসে নীলার পাশে বসলো। নীলা, দেখো আজকের সকালটা কত সুন্দর। মনে হচ্ছে আজ প্রকৃতিও আমাদের নতুন জীবনকে স্বাগত জানাচ্ছে। কাল রাতে আমি যখন তোমাদের দুজনকে এভাবে ফিরে পেয়েছি, তখন বুঝেছি দুনিয়ার সব সম্পদ একদিকে আর তোমাদের হাসি আরেকদিকে। আমি আর কোনোদিনও তোমাদের থেকে দূরে যাব না। তুমি পাশে আছো বলে আজ আমি পূর্ণ অয়ন। আমরা অনেক চড়াই উতরাই পার করেছি, অনেক ভুল আর অভিমানে সময় নষ্ট করেছি, কিন্তু আজ এই ছোট মানুষটার দিকে তাকালে মনে হয় আমাদের সব কষ্ট সার্থক। তুমি কি ওর জন্য কোনো নাম ভেবেছো? আমি ওর নাম রেখেছি আরিয়ান, যার অর্থ হলো সাহসী। ও তোমার মতো মায়াবী আর আমার মতো জেদি হবে, তবে ওর জেদ হবে মানুষের উপকারের জন্য। নীলা, আজ মিস্টার খানও আসছিলেন। আমি তাকে আমাদের বাড়িতে থাকতে বলেছি। অতীত বলে আমরা এখন একটা বড় পরিবার হয়ে থাকবো। ঠিক তখনই মিস্টার খান এবং অয়নের বিশ্বস্ত সহকারী মেহেদি ঘরে ঢুকলেন। মিস্টার খানের চোখে আজ আনন্দের জল। তিনি তার নাতনিকে কোলে নিয়ে কপালে চুমু খেলেন। মেহেদি একগুচ্ছ ফাইল নিয়ে অয়নের সামনে দাঁড়ালো। অয়ন ফাইলগুলো না দেখেই হেসে মেহেদিকে থামিয়ে দিল। মেহেদি, আজ কোনো বিজনেস ডিল হবে না, আজ শুধু উৎসব হবে। আমার কোম্পানির সব শেয়ারের একটা বড় অংশ আমি আজ থেকে আমার ছেলের নামে ট্রাস্ট করে দিচ্ছি, যা দিয়ে গরিব মেধাবী ছাত্রদের পড়াশোনার খরচ চালানো হবে। আমি চাই না আর কোনো অয়ন আহমেদ অভাবের জন্য বা চক্রান্তের জন্য জেলের ঘানি টানুক। আজ থেকে অয়ন চৌধুরী হবে মানুষের সেবক। আপনি সত্যি মহান স্যার। পুরো অফিসের পক্ষ থেকে আপনার জন্যই উপহার। অয়ন মেহেদির দেওয়া ফুলের তোড়াটা নিয়ে নীলার হাতে দিল। নীলা অয়নের দিকে তাকিয়ে এক মায়াবী হাসি দিল। যে অয়ন একসময় অপমানে আর ঘৃণায় পাথর হয়ে গিয়েছিল, সে অয়ন আজ ভালোবাসার সমুদ্রে ভাসছে। অয়ন নীলার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বারান্দার দিকে তাকালো। বাইরে পাখিরা ডাকছে, বাগানে নতুন ফুল ফুটেছে। অয়ন, একটা কথা বলবে? তুমি কি আমাকে এখনো সে আগের মতোই ভালোবাসো, নাকি এটা শুধু সন্তানের জন্য মায়া? আমি তোমাকে কতটা ভালোবাসি তা মাপার কোনো যন্ত্র পৃথিবীতে তৈরি হয়নি নীলা। ঘৃণা তো ছিল শুধু একটা মুখোশ। সেই মুখোশের নিচের প্রতিটা মুহূর্তে আমি তোমাকেই খুঁজেছি। তুমি আমার প্রথম প্রেম, আর তুমি আমার শেষ গন্তব্য। আজ থেকে আমাদের গল্পে শুধু সুখের বসন্ত থাকবে। অয়ন নীলাকে জড়িয়ে ধরল এবং আরিয়ানকে তাদের মাঝখানে নিয়ে এক পরম মমতায় আগলে রাখল। যে ছেলেটি একদিন অপমানে জেলে গিয়েছিল, আজ সে কেবল একজন সফল সিইও নয়, সে একজন জয়ী প্রেমিক, একজন আদর্শ স্বামী এবং একজন গর্বিত পিতা। বিকেলের পরন্ত রোদে পুরো চৌধুরী ভিলা আজ আনন্দ আর হাসিতে মুখরিত। সব অন্ধকার কেটে গিয়ে এক নতুন ভোরের সূচনা হলো।